ইন্ট্রোডাকশন কি করে হবে? তারপর যে যার ইচ্ছে সে বলো প্রথমে। হ্যাঁ, ও তো লাইভে চলে এসছে মনে হচ্ছে। লাইভে চলে এসছে। সন্ধ্যা আসছে, সন্ধ্যা আসছে, ও আসছে, আর একটু দেরি হবে ওর। আচ্ছা, নমস্কার। আমি আমাদের এই অনুষ্ঠানটা আমাদের একজন পুরনো বন্ধু গৌতম মিশ্র, তার একটা 19 তারিখ থেকে জিসি লাহাতের প্রদর্শনী হবে। সেই প্রদর্শনী উপলক্ষে আমরা আজকে সব জড়ো হয়েছি অনেকদিন বাদে অনলাইনে। এখানে যারা আছে ওর সব সময়কার বন্ধু বান্ধব, তার মধ্যে অরিজিৎ আছে, সুমিত আছে, রাজশেখর আছে, সন্ধ্যাকর কয়াল আসছে, আমি আছি। ব্যাপারটা যেটা হচ্ছে যে শৈবালদার নাম বলবে তো? শৈবাল দাস আছেন, শৈবাল দাস চিত্রকরের। প্রয়াত কথাটা বলেছো? হ্যাঁ, কি ব্যাপার? প্রয়াত কথাটা বলেছো? প্রয়াত কথাটা বলেছো? সেটা তো জেনে গেছে, ও তো করোনার সময় গৌতম মিশ্র মারা যায়, তখন আমাদের একটা পরিকল্পনা ছিল ওর উপরে। করোনার সময় বলুন না, তাহলে সবাই ভাববে করোনা এফেক্টেড, না তা তো নয়। নয়, করোনা এফেক্টেড নয়, ঠিক আছে, সেটা ওর একটা অসুস্থতার কারণে ও হ্যাঁ মারা ঠিক, যায়। হ্যাঁ এমনি কোনো প্রবলেম নেই। 23 সাল বোধহয়, না 23 সাল তো, না 22 সাল? 22 তখন একটা সেকেন্ড ওয়েভের শেষের দিকটা, শেষের দিকে তখন একটা পরিকল্পনা ছিল প্রোগ্রাম করার, কিন্তু সেটা হয়ে ওঠেনি। তখন আমি জানতে পারি যে একটা এক্সিবিশনের পরিকল্পনা আছে। আমি বলছিলাম ঠিক আছে, তখনই করবো। সেটাই এখন করা হচ্ছে, ওর এক্সিবিশনটার সঙ্গে এটা করা হচ্ছে। এক্সিবিশনটা 19 তারিখ থেকে শুরু হচ্ছে, আপনারা আসবেন, সবাই দেখবেন আশা করি। এখন যেটা হচ্ছে যে 24 গৌতম মিশ্র সম্বন্ধে অল্প কিছু তথ্য আমার কাছে আছে, সেটা আমি জানিয়ে দিচ্ছি। যেমন গৌতমের জন্ম হয়েছে নদিয়া জেলায় 1965 সালে, আর ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে 1991 সালে ও স্নাতক হয়, ডিপ্লোমার স্নাতক। আর তারপর কেয়াতলায় 1991 থেকে 95 অবধি ও স্টুডিওতে কাজ করত। এছাড়া আমার জানা যেটা আছে, ব্যাঙ্গালোরে আমার সঙ্গে যেখানে ওর আলাপ হয় বা কথাবার্তা হয়, সেটা হচ্ছে ব্যাঙ্গালোর কলা মেলা। ওটা ছিল 8ম বা 8th ললিত কলা মেলা, সেখানেও যোগদান করেছিল, আমাদের সঙ্গে ছিল। আর শৈবালদার যে স্কুল চিত্রকর, এবং সেখান থেকে প্যানার্ট বলে একটি পত্রিকা বেরোতো, সেই পত্রিকার উদ্যোগে একাডেমি অফ ফাইন আর্টসে কতগুলো এক্সিবিশন হয়েছিল, সেই এক্সিবিশনেও জয়েন করেছে। আর ওর যে সমস্ত কাজ সংরক্ষিত আছে সেগুলোর মধ্যে হচ্ছে এমনি ব্যক্তিগত অনেকের সাথে আছে, মানে সেগুলো আমি জানি না, তোমার কাছে নেই বোধ হয়, ডেট ফেট বলা খুব মুশকিল হবে। না, কমপ্লিট বায়োডাটা কয়েক জায়গায় এক্সিবিশন করেছে আর কি, সেটা আমরা জানি না। ঠিক আছে, জানি না। না সেটা তো গৌতম এতে এক্সিবিশন করলো সুমিত মিলে, তখন কেটি যেটা ওই ব্যাংকে, গ্রিনলেস ব্যাংকে করেছিল। ওটা তো আমরাও ছিল, আমি ছিল গ্রিনলেস ব্যাংকে, গ্যালারি থেকে চিত্রকর্মের সঙ্গে যুক্ত ছিল, এবং সেই সময় কেটির সঙ্গে যোগাযোগ হয়। আমি বলি যে তোরা কেটির সঙ্গে যোগাযোগ কর। কেটির সঙ্গে সুমিত ছিল, সুমিত ছিলিস না? হ্যাঁ ছিলাম, আমি করেছি, আমিও ছিলাম, চারজনই ছিলাম। কালীপদ করেছে, সন্ধ্যাকর করেছিল। হ্যাঁ, কালীপদ আমাদের সাথে ছিল না, সাথে ছিল না। হ্যাঁ, ও আলাদা করে করেছে। হ্যাঁ, কে? আচ্ছা ঠিক আছে, আমি যাই হোক, আমি সন্ধ্যাকর, সুমিত আর ছিলাম, গৌতম। অনেক জায়গায় হয়তো এক্সিবিশন করেছে, আমরা হয়তো আমি জানি না, সেটা পরে জানা যাবে সংগ্রহ করতে পারলে। এখন মোটামুটি ব্যাপার হচ্ছে ন্যাশনাল ললিত কলা মিউজিয়াম ওর কাজ আছে, ভারত ভবনে কাজ আছে, নেহেরু সেন্টার মুম্বাই তাতে আছে, SEB এটা জানি না কি নাম এটার, NIC SEB ITC, এটা জানি না, আমরাও জানি না, এটাও জানি না। এইগুলোই বলছি, ওর এগুলো পার্সোনাল সব এক্সিবিশন, ইন্ডিভিজুয়াল এক্সিবিশন। এটা তো যাই হোক, সেটা ওর পার্সোনাল হোক, গ্রুপ হোক, হ্যাঁ না সেটাই বলছি, ও করেছে যেগুলো আমরা জানি না। এখন এইটা কমপ্লিট তথ্য আমাদের কাছে নেই, তো যতটা পাওয়া গেছে ততটা নিয়ে আমরা আলোচনা। আজকে ওর কাজ ঠিক আছে একটা আলোচনা, বন্ধু বান্ধবরা এসছে, ওর সম্পর্কে যেটা ভালো জানে আমার থেকে এরাই, সুমিত চৌধুরী, কি আমাদের অরিজিৎ, তারপরে রাজশেখর, রাজু, সন্ধ্যাকরও জানে। তা সন্ধ্যাকর তো একসঙ্গে স্টে করতো না, সন্ধ্যাকর, গৌতম আর কালীপদ তো একসঙ্গে থাকতো ওই ফেস্টে। ওরা তিনজনে খুব ভালোই জানেন, তিনজন। এরা এখনো, সন্ধ্যাকর এখনো এসে পৌঁছয়নি, ও জয়েন করলে ও বলতে পারবে। আপাতত এখন শুরু করুক, আমার মতে শৈবালদা শুরু করুক। রাজুকে বলো,
আচ্ছা রাজু আগে শুরু করো। শৈবালদাকে বলতে হবে, শৈবালদা বলো, হ্যাঁ শৈবালদা ঠিক আছে। শৈবালদা বলো, শুরু করো। শৈবালদা আমি বলো তো তো, বলবো। শৈবালদা বসে তুমি বলতে তুমি শুরু বলো না, করে দাও। শৈবালদা বলো, তুমি শুরু করো, তোমার ফেসটা তো অনেকটা। শুরু করে দাও। হ্যাঁ, গৌতমের সঙ্গে আমরা যখন ইন্ডিয়ান আর্ট কলেজে, আমি সংক্ষেপে কতগুলো পয়েন্ট হিসেবে বলছি। ইন্ডিয়ান আর্ট কলেজে আমরা যখন পেন্টার্স ইউনিটি আমাদের গ্রুপ স্টার্ট করলাম যখন, হ্যাঁ মানে ওই 78, 79 ইত্যাদি এই সময় থেকে, যেটা 80, 81, 82 অব্দি কন্টিনিউ হয়, তখন তো স্ট্রিট এক্সিবিশন হচ্ছে আর কি। ঠিক আছে, হ্যালো শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ একদম। হ্যাঁ, তুমি বলো, বলে যাও। আমাদের প্রথম দিকে আমরা শিয়ালদা স্টেশনে এক্সিবিশন করতাম। তখন আমরা প্রত্যেকের কাঁধের উপরে উঠে ব্রাউন পেপারের উপরে ছবি লাগাতাম, লাগিয়ে সেই পুরো ব্রাউন পেপারটা পিলার গুলো, মানে তখন ওই এতে মানে নিউ স্টেশন যেটা হয়েছে, সাউথ না নর্থ স্টেশন, নর্থ স্টেশনের পিলারের মধ্যে আমরা ছবি লাগাতাম। সেই সময় সেই এক্সিবিশন চলার সঙ্গে সঙ্গে, ওরা তখন জুনিয়র ছিল, সন্ধ্যাকর, ঠিক আছে, গৌতম, সুমিত অ্যান্ড আদার্স যা ওর সঙ্গে তখন রয়েছে, তারা মিলে তখন সান সিঙ্গার বলে একটা গ্রুপ। কি রে বলে যে আমরা গ্রুপ তৈরি করেছি, ওরাও পাশাপাশি এই ধরনের মানে একটা ওপেন এয়ার স্ট্রিট এক্সিবিশন, মানে গ্যালারির বাইরে, তখন তো শিয়ালদাতে পয়সা করা করি নেই। হয়েছিল। হ্যাঁ শিয়ালদাতে হ্যাঁ শিয়ালদা কেন, শিয়ালদাতে, অনেক শিয়ালদা জায়গায় করেছি। অন্য জায়গায় করা শিয়ালদা কেন, অনেক জায়গায় শিয়ালদা কলেজ থেকে আমাদের রেলিংও করেছি। পাশাপাশি স্টার্ট করলো। তা তখন তো এই ধরনের রাস্তা এক্সটেন্ড করা খুব একটা চালু হয়নি, পরবর্তীকালে অনেকেই করেছে। তার আগে প্রকাশ কর্মকার এরা ছবির সঙ্গে সহবাস করুন ইত্যাদি ইত্যাদি নিয়ে স্টেটসম্যান, সেন্ট্রাল রেভিনিউ ইত্যাদি জায়গায় কাজ শুরু করেছিলেন আমাদের আগে। পরবর্তীকালে যে আর্টেজ, ওটা আর্টেজ করেছিল কিছুদিন, আর্টেজ। অনেক পরে, অনেক পরে, না অনেক পরে, অনেক পরে। হ্যাঁ অনেক পরে। তার গৌতম, সেই সময় থেকে গৌতমের সাথে পরিচয়, কথাবার্তা, শিয়ালদায় আড্ডায় আসা। তারপরে আমরা যখন চিত্রকর আস্তে আস্তে গড়ে তুললাম আর কি, চিত্রকরে প্রায় প্রথম দিকে না হলেও মাঝামাঝি প্রথম দিকেই বলা যায়, মানে গৌতম যখন এলো সেই সময় কালীপদর সঙ্গে যোগাযোগ হয়। তখন আমি জিজ্ঞেস করলাম, কালীপদ কি খবর? বলে কালীপদ ওখানে গ্রামে আছে, সকালবেলা থেকে ছবি টবি আঁকে, আর পাঞ্জাবি পরে থাকে, পাজামা পাঞ্জাবি, হ্যাঁ, হ্যাঁ, সাদা পাঞ্জাবি পাঞ্জাবি। কখনো কখনো ধূমপান করছে, বিশেষ ধূমপান। আমরা ঠিক আছে কালীপদকে নিয়ে আয়, কালীপদ চলে এলো এখানে। এবং সেই সময় অরিজিৎ তারপরে জয়েন করে, গৌতম, কালীপদ, এরা হচ্ছে আমাদের একটা টিম, মানে পরিবারের মতো। তা এবার গৌতমের, উত্তরটা ঠিক হয়েছে। হ্যাঁ গৌতমের ছবির জায়গায় তার যে পারিবারিক বিভিন্ন সমস্যা, ওর বাড়ি থেকে চলে আসা, হ্যাঁ সেখানে মতাদর্শগত কিছু ব্যাপার ট্যাপার ছিল, সেই জায়গা থেকে গৌতমের কিন্তু একটা তাত্ত্বিক দিক, তাত্ত্বিক মন, আধ্যাত্মিক মন। এবং শৈবালদা তুমি একটু সাইড হয়ে গেছো, ক্যামেরাটা মাঝখানে আনো। রিলিজিয়াস যে হ্যাঁ এবার ঠিক আছে, এবার ঠিক আছে, বসে বলো। হ্যাঁ, এটা এবার ঠিক আছে, গৌতমের বলো। মধ্যে ছিল রিলিজিয়াস। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে বলো। গৌতম কাজের ক্ষেত্রে, মানে আমাদের এখানে স্কুলের সঙ্গে যখন যুক্ত ছিল, স্কুলের প্রত্যেকটা প্রোগ্রাম বা এক্সিবিশন, আমার মনে আছে আমরা একবার মধুবনীর ওপরে কাজ করলাম, মধুবনী আর্ট, মধুবনী টিম করে আমরা একটা কাজ করলাম। তখন গৌতম, কালীপদ ইত্যাদি সবাই ছিল। গৌতম বললো যে আমি গেটটা আমি বানাবো। তা সেই গেটের ক্ষেত্রে ও যেটা করেছিল, আমরা মূলত এমনি চট বা লং ক্লথ, হোয়াইট লং ক্লথ, সেটা করা হয়েছিল চটের ওপরে ফ্রেম করা হয়েছিল, কতগুলো প্যানেল করা হয়েছিল, এবং সেই প্যানেলগুলো পার্ট পার্ট ছিল। এক্সিবিশনের আগে সেই প্যানেলগুলোকে আমরা জুড়ে নিতাম। জুড়ে নেওয়াতে এরকম যে যাতে সমস্ত কাজটা ডিসপ্লে হয় এবং বোঝা যায়। এইসব ক্ষেত্র থেকে এটা দেখা গেছে গৌতমের সেই কাজের মধ্যে ও ওই মধুবনী কাজের যে ডেকোরেশনের পার্ট, এমনি যা হলো ড্রয়িং ইত্যাদি স্টাইলে সমস্ত কিছু কিছু কাটিং হয়েছিল, কালার কাপড়, রঙের পরিবর্তে কালার কটন, হ্যাঁ, কেটে ব্যবহার করা হয়েছিল। আর তার সঙ্গে সঙ্গে কিছু মোটিভ ছিল, যে মোটিভগুলো অনেকটা
মানে বট বা বট না, অশ্বত্থ পাতার মতো, সেগুলো আমরা সব অশ্বত্থ পাতার যে লিফ পাওয়া যায়, যেগুলো ড্রাই লিফ, সেই লিফগুলো মানে পেস্ট করে তার উপর কালার স্প্রে করে এটা কাজ করা হয়। এবং মধুবনীর কাজ আমাদের ফটোগ্রাফের মধ্যে আছে, এই মুহূর্তে আমি তো দেখাতে পারছি না। তা গৌতমের ক্রিয়েটিভ জায়গাগুলো ছিল বিভিন্ন ভাবে, থার্মোকলের কাজ, সেখানেও একটা দক্ষতা ছিল। তবে স্টুডেন্টদের শেখানোর ব্যাপারে ও কিন্তু খুব মাথা ঠান্ডা। হ্যাঁ, সাংঘাতিক রকম মাথা ঠান্ডা। না, যত্ন নিয়ে করতো। হ্যাঁ, ওরা কি চাইছে তাদের সঙ্গে কথা বলে গল্পের মতন তাদেরকে, সেই রামায়ণ মহাভারতের বিষয় হোক আর সাধারণ যে কোনো কম্পোজিশন হোক, এক্ষেত্রেও কিন্তু অনেকটা গল্প করে, এবং মানে তার ছবির ফর্মের মধ্যে আছে, ওর নিজের আঁকার মধ্যেও আছে, ওর যে কাজ পেন্টিং হোক মিক্স মিডিয়া হোক, সেখানেও ছিল যে নেচার কিন্তু বিভিন্ন ভাবে রিফ্লেক্ট হয়েছে, এবং নেচারের মধ্যে একটা তন্ময়তা, একটা মেডিটেশন ফর্ম, বিশেষত হিউম্যান ফিমেল ফিগারের মধ্যে, এটা ও আমাদের স্টুডেন্টদের একটু ক্রিয়েটিভ, একটু সিনিয়র স্টুডেন্টদের যাদের কাজ দেখাতো, সেখানে এটা মানে বিশেষভাবে রিফ্লেক্ট হয়েছে। যাই হোক, গৌতমের জীবনের বিভিন্ন ধারায়, যেটা ইকোনমিক যে ক্রাইসিস বা সেখান থেকে ডেভেলপ করা বা কিভাবে কাজ করবো, যখন স্কাল্পচারের কাজ শুরু করলো, স্কাল্পচারের মতো কাঠের কাজ, কাঠের গুঁড়ি কিছু ওর বাড়ির লাগোয়া, পরবর্তীকালে ওর শ্বশুর বাড়ির লাগোয়া সব আস্তে আস্তে এখন তৈরি হচ্ছে, সেই সময় বেশ কিছু কাঠের গুঁড়ি ও সংগ্রহ করে, মানে ছোটও থাকে কিছু বড়ও থাকে। সেই যে কাঠের গুঁড়ির অংশ বা শিকড়ের অংশ, সেই নিয়ে কিছু কাজ ও তখন ওর ঝড়ে সেই সময় বাড়ির চাল টাল নষ্ট হয়ে যায়। এবং সেই ব্যাপারে আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে যেরকম এরিনা তাপসদা, ঠিক আছে, টুটু পাঠক, আরো অনেকে ছিলেন সেই সময়, তাপসদাদের কিছু বন্ধু বান্ধব, এরা কিছু কাঠের কাজ বা ড্রয়িং, মূলত কাঠে কিছু ছোট ছোট এই ধরনের কাজ এগুলো নিয়েছিল। যেমন একটা কাজ আমার হাতেই আছে এখন, আমি এটা দেখাচ্ছি এই কাজটা। হ্যাঁ, এটা একটা গৌতমের কাজ, ঠিক আছে। এগুলো আমরা ওর যখন অর্থনৈতিক একটু অসুবিধা হয়েছে, আমরা আমাদের চিত্রকরের তরফ থেকে, দেখা যাচ্ছে এটা, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে তো। আমি তো একটু ক্যামেরা ধরাটার ব্যাপারে আনারি না, শিল্পী এই দুরবস্থা, অর্থনৈতিক দুরবস্থা তো চিরকালেরও, তো খুব স্বাভাবিক। হ্যাঁ, এটা ছিল তখন এই কাজগুলো টুকটাক টুকটাক না হলে শিল্পী হলো কি করে? আমি 4-5 আমি কিনেছিলাম সেই সময় আর কি, আমার যা সমস্যা অনুযায়ী। ওটা শিল্পী হওয়ার প্রধান ক্রাইটেরিয়া। হ্যাঁ হ্যাঁ, এই ধরনের কাজ ও নিজেই করে একটা প্যাডেস্টালও করেছে। হ্যাঁ, কিছু বড় কাজও আমার কাছে আছে, সেটা আমার স্টুডিওতে আছে। যাই হোক, গৌতমের তো এই কাজ পরবর্তীকালে ও মানে এরকম খাট পালঙ্ক বানানোর ব্যাপারেও চিন্তা ভাবনা করেছিল এবং করেছিল। বড় বড় কাজ কিন্তু সব আমার দেখার সৌভাগ্য হয়নি, আমি কিছু ফটোগ্রাফ দেখি। ফটোগ্রাফ উৎপলদার কাছেও বোধহয় আছে, উৎপলদা দেখাতে পারলে দেখাতে পারবে। বড় কাজ, এবং সেই কাজের মধ্যে, ওর কাঠের কাজের মধ্যে যেটা ছিল যে টোটেম পোল, মানে নট অনলি টোটেম পোল, আফ্রিকান বা অ্যাবরিজিনাল ইজিপশিয়ান, আফ্রিকান, হ্যাঁ, এই ঘটনাটা ছিল। টোটেম পোল সাইডটা ও হর্ন করতো। এবং আমাদের এখানে বিশেষত সাহারা যখন, মানে এখানে একটা সম্প্রদায়, কিছু সম্প্রদায়ের মধ্যে, গ্রাম বাংলায় তো ছিল, আমাদের দমদম অঞ্চলে আমরা দেখেছি বা গ্রামে এখনো দেখা যায়, তারা এই ধরনের সেই পরিবারের করা হয়, মানে স্কাল্পচার হয়। সেই স্কাল্পচার গুলো যারা বানায় এগুলো, তারা সেই পরিবারের যে হেড অফ দি ফ্যামিলি, তার একটা সাদৃশ্য রেখে তারা কার্ভিং করে, ঠিক আছে। এবং সেগুলো রং হয়, তার বিভিন্ন তলা থাকে, এবং আফ্রিকান বিভিন্ন টোটেম পোল বা অ্যাবরিজিনাল টাইপসের যে টোটেম পোল আমরা দেখি, সেই টোটেম পোলের অদ্ভুত সামঞ্জস্য গৌতমের মধ্যে ও কাজের মধ্যে, এই নিয়ে আলোচনা আমার সঙ্গে অনেকবার হয়েছে। এই একটা ফর্ম, এটি ইলংগেটেড একটা ফর্ম ওর কাজের মধ্যে, কিন্তু আমরা বিভিন্ন সময় দেখি। এইগুলো দিক, আর ও টুকটুক টুক ছোট ছোট ড্রয়িং করতে, অনেক স্ক্রিবলিং বলা হয়, জানি না সেই সব স্ক্রিবলিং আছে কিনা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এ কাজ। হ্যাঁ, বললে এটা আবার কি হলো? হ্যালো, ঠিক আছে, বলে যাও।
সেই সমস্ত কাজ, ছোট ছোট কাজ, অনেক কাজ। হ্যাঁ, আমাদের মানে তো আমাদের ভান্ডার, চিত্রকরের ভান্ডারেও কিছু কিছু ওর কাজ, ও বাচ্চাদের দেখার জন্য অনেক ওয়াটার কালার ইত্যাদি করেছে। হ্যাঁ, তবে ওয়াটার কালারের ক্ষেত্রে ওর একটা ওভারল্যাপ করে কাজ করতো, একটু ডার্কের দিকে যাওয়ার প্রবণতা ছিল, কিন্তু ছবির ক্ষেত্রে তুলনামূলক বেটার। একাডেমি এক্সিবিশনটা করা হলো আমরা সাইন আপ ফোর বলে আমরা করলাম, নামকরণ হলো তখন সাইন আপ ফোর যে গল্প আর কি, সেই গল্পের চার মূর্তির মতন একটা নামকরণ দেওয়া হলো। ওটা তো একাডেমিতে বোধহয় আমরা এক্সিবিশন হয়েছিল। হ্যাঁ, একাডেমিতে সাউথ গ্যালারিতে হয়েছিল, সাউথ গ্যালারিতে। ওখানে ছিলাম আমি, অরিন্দম, আমিও ছিলাম। হ্যাঁ, গৌতম না, ওটাই বোধহয় আমি ছিলাম না। না না, আমি ছিলাম না, সরি। কালীপদ ছিল। গৌতম আসছে না, ছবি ডিসপ্লে। গৌতম বলে আমায় ঢুকে জায়গা রাখবে বাঁদিকে, ঠিক আছে, ঢুকেই বাঁদিকের দেয়াল থেকে যতটা হয়। আমার বড় গৌতম এলো, মানে অন্তর্বাস সেরকম কিছু নেই, বা থাকলেও থাকতে পারে, একটা ধুতি আর পাঞ্জাবি পরে, একটা চপ্পল, আর ওর কাজ নিয়ে ওর সব অ্যাসিস্ট্যান্ট যারা ছিল সেই সময়, বন্ধু বান্ধব বা ইত্যাদি, ও সমস্ত কাজ নিয়ে ঢুকলো। ঠিক আছে, ঢুকে আমি বললাম ছবি কোথায়, বলে না ছবি আমি দেখাবো না। এরকম চালা আমি ছেলে, ছবি আমি দেখাবো না, টাকা কিনলে ছবি দেখতে পাবে। ও মানে আমাদের সঙ্গে মানে এইসব মানে প্রচুর কিছু হয়েছে, মানে আমাদের পেন্টাস ইউনিটি অমুক প্যানার ট্যানার নিয়ে লোকে তো যেত না গিয়ে, ও সালা কোনো কামের না। তা গৌতম বললো, আমি বললাম কি তুই ছবি উল্টো করে, বলে যে হ্যাঁ উল্টো করে দেবো, আমি তাহলে ছবি দেবো, নলে দেবো না, মাটিতে থাকবে। আমি বললাম তখন তো আমার মানে আমি ঘন্টা বেঁধেছি যখনই, আমারই দায়। হরিদম বললো তো জুনিয়র তখন, বললো যে গৌতম দাকে উল্টো করে দেবে, আমি যেরকম ইচ্ছা দিই তা করে ও ছবিগুলো উল্টো করেই ঝোলালো। ওদিকে ছবি আছে কিন্তু, ঠিক আছে, সব ছবি পাছা। আর স্কাল্পচার গুলো কি এরকম রাখছি, কারণ শুয়ে দেয় মাটিতে, ঢেকে দেয় বস্তা টস্তা দিয়ে, বলে না স্কাল্পচার গুলো বিক্রি হওয়ার সম্ভাবনা আছে, কিছু কিছু ওই ছোট এই ধরনের কাজ। তাই এই হচ্ছে একাডেমিতে, সবাই দেখে ওপেন হয়ে গেল। গৌতমের ছবির জন্য বাকি ছিল ওপেন, ঝাড় 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 দিয়েছে যে সব পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে। কোথায় বললো চা, ওদিকে কেউ একটা বললো যে কি হবে, খাওয়া কি আছে, পানীয় কি আছে, আমাদের পানীয় কোনো ব্যবস্থা নেই। ঠিক আছে, তাই এইসব নিয়ে তার মধ্যে সমীর স্যার চলে এলেন, সমীর বাচ্চা। হ্যাঁ, সেও দেখি গৌতমকে নিয়ে কোথায় একাডেমি পেছন দিকে পাওয়াই গেল না, দেখাই যাচ্ছে না। এরকম বিচিত্র সব বিষয়, ছবি হলো ইত্যাদি। তখন অরিন্দমের পেপার বিক্রি হচ্ছে। আমি অরিন্দম বললাম এই লোকটা কে রে, বলে এই হচ্ছে আমার হ্যাঁ এইটা আমি বললাম কি মানে তুই বোঝা যাচ্ছে না তো, কে আলাপ টালাপ করিয়ে দে, কি রে আমরা রয়েছি এখানে সিনিয়র হিসেবে। বলে ওটা বাদে বাদে স্যার না স্যার, চললে তোমার সাথে বাদে আলাপ করাবো। তাই এরকম ব্যাপার। আমাদের প্যানাটের এক্সিবিশন একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি, যে এক্সিবিশনের ক্ষেত্রে সবাই দৌড়চ্ছে নবীন কিশোর এসেছে, হঠাৎ দেখলেন দেবাশিস পেছন পেছন চলে গেল নবীন কিশোর এসেছে। আমি এই কি রে, নবীন কিশোর এসেছে, তা আমাদেরও নিয়ে যায় সঙ্গে। তাই এরকম বিচিত্র সব বিষয়। তা সেই এক্সিবিশন হলো, গৌতমের চালাও চালার দেবা দেবা তো। হ্যাঁ দেবা, আমাদের দেবা। হ্যাঁ, দেবাকে দেখাই নবীন কিশোরকে, ও মানে গাড়িও বিক্রি হয়েছে, বুঝেছিস। তা এই হচ্ছে আর্টের অবস্থা। এইসব করতে 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 অনেকটা জার্নি হলো। আমার সব একক এক্সিবিশনে ঘর যা ছিল, বিড়লা একাডেমি করে সব আমি তোমার সাথে বোধহয় শেষ পর্যন্ত তোমার সাথে একটা ছিল, যোগাযোগ ছিল। কার? না আমার সাথে গৌতমের কথা বলি, আমার ঝগড়া তো হতো। এই সেন্সার নেই তো কোনো? না না কিছু হ্যাঁ, না না একদমই না, না না একদমই না, বলতে পারো, মন চাইলে খুলে খুলে বলো। সবাই জানে না। গৌতম একদিন ওপরে হলো, কি হচ্ছে দেখি চুপচাপ। আমি বললাম কি হলো গৌতম? ছাদে মিটিং হচ্ছে প্যানাট, ঠিক আছে, বাবুদা টাবুদাই। হঠাৎ আমাকে আসতে হবে, বলে যে তুমি বুঝবা। আমি বুঝিয়া মানে? সমীর টমির হচ্ছে, সমীর তো ফিক ফিক করে হাসছে। আমি বুঝিয়া মানে মাদুর টাদুর পাতা হয়েছে, চা বিস্কুটে এসেছে আর কি নিচ থেকে, মা তখন বেশি ছিলেন। বলে তুমি বুঝিয়া, তুমি ফ্যাসিস্ট। আমি কি আমি ফ্যাসিস্ট আবার করি হলো? বলে তুমি একটা প্রফেসর। প্রফেসর কোথায়? বলো ওই সমস্ত
চুষে খাচ্ছ ইত্যাদি হ্যান ত্যান বলে, হ্যাঁ তার কে একটা বললো বলে ছুঁয়ে ফেলে দেবো ছাদ থেকে, এইসব বিচিত্র ব্যাপার। ঠিক আছে, গৌতম চলে গেল, আর চিত্রকর করবো না, চলে গেল। তারপরে গৌতম আসছে, আবার উঁকি ঝুঁকি মারছে। হ্যাঁ, আমি বললাম যে বলো, গৌতম বললো যে আমি এসেছি, তোমার সঙ্গে কথা আছে। আমি কি কথা আছে, ফোন করে আসবে। তখন আমার একটু রাগ রাগ হয়েছে, মানে একটু মান অভিমান, যে যা এরা হয় তো স্বাভাবিক ব্যাপার। ঠিক আছে, এরকম স্বাভাবিক একটা ব্যাপার। গালাগালি দিল। তা করার পর গালাগালি হয়তো ওর কোনো একটা ব্যক্তিগত কোনো ক্ষোভ রয়েছে বা কিছু একটা হচ্ছে না। আমায় বললো যে তুমি আর্ট কলেজ করছো, সেটা তোরাও অনেকে বলেছিস, বলে তোমার জায়গায় রয়েছে চিত্রকরটা, আর্ট কলেজ করো। আমি বললাম আর্ট কলেজ এখানে জায়গা কোথায়? বলে এর মধ্যেই হবে আর্ট কলেজ, হ্যাঁ বা অন্য জায়গা দেখো। তাই এইসব করে আলটিমেটলি একটা কিছু করতে হবে, এরকম একটা ভাবনা চিন্তা গৌতমের, এবং ও কাজ করতে সবসময় করেছে। তা হঠাৎ একদিন এসে আগে আমি বললাম তুই অ্যাপয়েন্টমেন্ট করে এলি না, এসে সিঁড়ি আমার এই গাড়ি বারান্দার উপর থেকে আমি দাঁড়িয়ে রয়েছি, ওই গৌতম নিচে আলোচনা বলা কথা আছে, মুখ টুমুক হ্যান ত্যান, আমি দরজা খুললাম, ও এলো বসলো ইত্যাদি। অমুক তমুক, মেয়ে মেয়ে আসবে, মেয়ে ছবি আঁকা শিখানো, ঠিক আছে মেয়েকে পাঠাও। তারপর মেয়ে কিছুদিন এলো আমাদের এখানে আর কি, গৌতম আসতো মাঝে সাঝে। তাই এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, গৌতম সব রকম মিডিয়ায় কাজ করার এতে, আমাদের এখানে লিনোকার টিনোকার যখন আমরা বাচ্চাদের শিখেছি, গৌতম, কালীপদ, মনোপ্রীত, হ্যাঁ এইসব ক্ষেত্রে মানে কাজ, এখনকার ছেলেমেয়েরা তো সব রকম কাজ জানে না, এদের মধ্যে অন্তত, এবং মাটির কাজ ক্লে মডেলিং এ দুজনেই মানে খুবই এক্সপার্ট ছিল, কালীপদ এবং গৌতম। হ্যাঁ, মাটি টিপে টিপে কিভাবে বাচ্চাদের কাজ করাতে হয়, মানে ছোট মাঝারি বাচ্চাদের, 12, 14, 15 বছর অবধি, এই জায়গাগুলো খুবই দক্ষতার সঙ্গে করেছে ওরা। হ্যাঁ, না এই স্কালচারের ব্যাপারটা ও শেষের দিকটা স্কালচারেই ঢুকে গেছিল প্রায়, মানে এমনি ড্রয়িং হ্যাঁ, করতো নিশ্চয়ই। শেষের দিকে, আমার কাছে যেটুকু নিউজ ছিল, ও বাড়িতে মানে ও যে স্টুডিও একটা মানে সামনে নাকি একটা বড় জায়গা সেট মতো করেছিল, সেখানে হ্যাঁ হ্যাঁ ফার্নিচার কালচার, এবং ওর কিছু বায়ার্সও ছিল, কিন্তু এগুলো কেনার জন্য ও কিছু, সেটা জানি না তোদের কাছে হ্যাঁ, নিশ্চয়ই টুকটাক এদিক ওদিকও বিক্রিও করেছে। দিয়েছে, ওটা কিছু কিছু বেশ লোককে সাপ্লাই করেছে। বেশ কিছু হ্যাঁ, কাজ ইনক্লুড। ও একবার দু বলে আমি একজন মহিলাও ছিল, হ্যাঁ মহিলা বয়সও ছিল কয়েকজন। কিন্তু হ্যাঁ, প্রবলেমটা হচ্ছে স্টেডি নয়, স্টেডি ছিল না, প্রবলেমটা ওটাই আসল। হ্যাঁ, কোনোটাই স্টেডি নয়। কোনটা আমরা ওই স্টেডি ছিল ঘুরিয়ে না। ফিরে এর কাছে কিছুদিন, ওর কাছে কিছুদিন, এই তুমি কয়েকটা ছোটবেলা তুমি সেই কয়েকটা, এরকম ব্যাপার। তো তোমরা একটু পরে বলো, শৈবালদাকে এটা বলতে দাও। হ্যাঁ, শৈবালদা তুমি একটু ওর ওর শিক্ষকতা সম্বন্ধে কিছু বলো, ও কিরকম ক্লাস নিত, কিরকম করতো। না, সেটাই তো তো বললো বলছি, তো, প্রথম দিকেই তো বলেছে বলেছি তো। বলেছে বলেছে বলেছে। সেটাই তো না বলছি না, আমি গৌতম, জানতে চাইছি যে গৌতমের যে আর্ট এডুকেশন, না আমি বলছি গৌতমের যে আর্ট এডুকেশনের ক্ষেত্রে হুম, হুম, একটা কতগুলো ফিচার, কতগুলো বৈশিষ্ট্য ছিল। সেটা হচ্ছে প্রথমত, ও কখনো বিরক্ত হতো না। আমরা তো বিরক্ত হয়ে যেতাম, বাচ্চা হ্যাঁ, এমন ক্যানম্যান ক্যানম্যান করলো, ও কখনো বিরক্ত হতো না। কিন্তু বাচ্চা যে চাইছে, এটা চাইছে, এটা স্যার এটা পাচ্ছি না, ও বলে এটা পাচ্ছিস নাকি কি রে, না এটা এইবার হবে না, এবার ঠিক পাশে একটা কর, ও পাশে একটা করে ফেললো। হুম, অর্থাৎ টিচিং এর ক্ষেত্রে এই লুসিডিটি, হ্যাঁ, অর্থাৎ ওর যে যত্ন অন্যরকম একটা, খুব ইনভলভমেন্ট ছিল। ছাত্র বা ছাত্রীকে তাকে তার জায়গায় নিয়ে আসা, বুঝতে পারছিস তো, তার জায়গায় নিয়ে আসা, এবং সেক্ষেত্রে তাকে তার জায়গা থেকে তুলে আনা। মানে আমার অনেক টিচাররা, যেটা আমাদের ক্ষেত্রে অনেক সময় হয় যে আমাদের মতন, তা না, সে যেটা করছে সেই ফর্মটাকে ডেভেলপ করে, সেটা ছিল ওর মধ্যে ছিল, এবং এইভাবে তার ও মানে ওর যেটা, শিক্ষকতার একটা ভালো ওই গুণ ছিল আর কি, শিক্ষকতা করার মতন গুণ একটা ছিল। এটা তো খুব পজিটিভ দিক, খুব মানে পজিটিভ এরকম দিক। ছেলে, এবং ও নেচারকে নেচারকে খুব একটা অদ্ভুত একটা সিম্পল ফর্মে, সে অ্যানিমালস হোক, বেড়াল হোক, মাছ হোক, পদ্ম ফুল হোক, বা কোনো জলপরি হোক, মানে মারমেড, হ্যাঁ, হুম, এই সমস্ত মৎস্যকন্যা, সুন্দর, আমার মনে আছে একটা কাজ করছিল, সেটাকে একদম ঘেটে ঘুটে, একটা ক্রিয়েটিভ কাজ আছে, এটা আমাদের সেবারে ক্রিয়েটিভ কাজ, সব অ্যাবস্ট্রাক্ট বা ক্রিয়েটিভ, মানুষ দিয়ে দেখাচ্ছে, গৌতম দেখাচ্ছে। তা ও এরকম মৎস্যকন্যার ওপরে পেন্টিং করছিল, বোর্ডের ওপরে ট্যাকলি ট্যাকলি, ও সেটাকে মিক্স মিডিয়া অমুক তমুক করে বেশ ভালোই দাঁড় করিয়েছিল। তা এই ধরনের কাজের ক্ষেত্রে একটা ওর ছিল, মানে ইনভলভমেন্ট ছিল। হ্যাঁ, মাঝে সাঝে রাগ টাগ হয়েছে, অনেক কিছু হয়েছে, কখনো হাঙ্গার স্ট্রাইক হয়েছে স্কুলে, সবাই বলে এই খাওয়া আর খাওয়া যাচ্ছে না। এখন দেখ, এটা বাড়ি আগে মা তখন মারা গেছে বোধহয়, আগে মা মাসিমা সব করতো।
তারপরে সব কাজের লোক অমুকের উপর ডিপেন্ড থাকে। এরা আগে মায়েরা যেভাবে করেছে এখন আর সেভাবে হচ্ছে না। টিফিন আমরা আগে মা লুচি পরোটা সব করে দিয়েছে, আমরা শেষের দিকে টিফিন বাইরে থেকে আসি। এবার বাইরে থেকে টিফিন তো রকম হবে, দুটো রকম পদ হবে, ঠিক আছে? বলে এই টিফিন খাওয়া যাচ্ছে না, আমি বলি তাহলে কি কথা, বাইরে খা, বুঝতে গেল সমস্যা, আমার দায় নেই কোনো। তারপর বাইরে দেখলাম যে ওর সঙ্গে সঙ্গে আবার মিনমাল চলে গেল, কি খাচ্ছে, দই মুড়ি। আমরা ওটা একটা খাওয়া দই মুড়ি, ঠোঁয়ার মধ্যে মুড়ি আর ভাঁয়ের দই নিয়ে খাচ্ছে। যাই হোক, সেটা 2-4 দিন হয়েছিল, আবার যথারীতি ফিরে এলো। এইসব বিভিন্ন অভিজ্ঞতা আমাদের সময় চলার পথে অনেক ক্ষেত্রেই আছে। এবং গৌতমের পেন্টিং এর ক্ষেত্রে কমপ্লিট পেন্টিং খুব একটা থাকতো না, অনেক সময় করতে করতে চেঞ্জ করতো কাজ। হ্যাঁ, সেটা সব আর্টিস্টই করে, সবই আমরা করি আর কি। সেটা গৌতমের কাজের মধ্যে আমি বললো কি রে, তুই এই একটা স্টাইল থেকে খুব ব্রেক করতো, মানে একটা ফর্ম থেকে একটা ফর্মে খুব শিফট করতো। বলতো আমার তো দরকার নেই ওইভাবে কে মাথার দিবি বলছে এই স্টাইল আর্টিস্টের এরকম স্টাইলটা, এরকম একটা ভার্সন ছিল। এবং সেই ভার্সনটা ওটা আমাদের অনেকেরই ছিল। আমরা আর্টিস্ট ছিল ওটা না, ওর মানে মধ্যে একই রকমের ছবি আঁকতে হবে, মানে এটা নিয়ে ওর স্ট্রং ছিল, এটা নিয়ে ওর একটা চিন্তা ভাবনা ছিল, এবং সেটা ও রিফ্লেক্ট করেছে বিভিন্ন সময় কথাবার্তায় ইত্যাদি। এবং প্যানাটে লেখা, প্যানাটে লেখা একটা লেখাই ছাপা হয়েছিল সম্ভবত, ওরই তো মনে আছে বোধহয়, ওর বোধহয় একটাই হয়েছিল, একটাই লেখা ছাপা হয়েছিল। প্রথম পাবলিক প্রথম ইয়েটাতেই ছিল, আর তারপর আর করা হয়নি। লিখেছে সেইগুলো, মানে ও তো ঘাটতো না, লিখতেও বসতেও ঘাটতো। বাবুদা বললো যে এটা কি লিখেছে, তুই বোঝা যাচ্ছে একটু, ও নিজেই পড়তে পারতো না কি লিখেছে, ও নিজেই পড়তে পারতো না, তো কি বলবে, নিজের লেখা নিজে পড়তে পারতো না। সেটা ম্যানুস্ক্রিপ্ট হলো, করে আনলো ঠিকঠাক করে, এবং সেই লেখা তারপর সমীর বোধহয় একটু ফ্রেশ ট্রেশ করে দিল, ও বাবুদা ইত্যাদি মিলে। বাবুদাই করতো। হ্যাঁ, সমীর বোধহয় বললো বাবুদা লিখবে, তারপরে বাবুদা বললো না সমীর তুমি একটা দাঁড় করো, আমি তারপরে দেখছি। তা এইভাবে না, এবং তখন দুজন এখানের লোক যারা বললো যে আমরা বেঙ্গল স্কুল বা এখনকার আর্ট নিয়ে লিখবো, তার মধ্যে এক ছিল গৌতম, আর একজন হচ্ছে বারাসাতের পুষ্পল। কিন্তু এখনো মহাপন্ডিত। যাই হোক, তা বলো তো তোমার লাইব্রেরি কিভাবে ব্যবহার করে। আমি বললো দেখ, এইখানে এইগুলো ছায়া আছে, তুই যা লিখতে চাস বেঙ্গল স্কুল পরবর্তী সময় থেকে, মানে প্রি অবনীন্দ্রনাথ পোস্ট অবনীন্দ্রনাথ, এটাই পুরো র্যাকের মধ্যে পাবি। তা ও বইগুলো সেগুলো টেনে টেনে বার করতো মায়ের সাথে, বা আমি ওকে হেল্প করতাম যে দেখ এগুলো নিয়ে। বলে বাড়ি নিয়ে যায়, আমরা বাড়ি নিতে দেবো না, কারণ বাড়ি নিয়ে যাবে তারপর আলতা মাখি এসে বলবি যে কিছু করার নেই, বইটা আলতা লেগে গেছে, ঠিক আছে? ওই বাচ্চা নিয়ে গেল বই গইয়া, পেপার ব্যাগ ডলফিন, ঠিক আছে, গইয়া নিয়ে গেল, দিচ্ছে না, মানে অনেক বছর হয়ে গেল। আমি সমীরকে বলবো, সমীর দে ওইটা, বলে আমার এখনো পড়া বাকি আছে। আমি বললাম তুই আবার নিবি, তুই আবার রিনিউ করবি। তারপরে বইটা দিয়ে তাও যেমন আমি মুড়েছি কেন, এরকম মুড়েছি বাঙালি কি করেছি, মলার দিয়েছি, বলে না মুড়েছি। তারপর বার করা হলো পুরো বইটা আলতায় মাখামাখি। আমি বললাম তুই কি আলতা বিক্রি করছিস, বলে না দিদি না, তার আলতা ব্যাগে পুরো উল্টে গেছে, মানে চারদিকে যে তিন দিকে পেজ সমস্ত আলতায় লাল। সে বই এখন আছে আমার সামনেই হতে আছে। তাই এরকম সব বিচিত্র বিষয়। গৌতমের ছবি আঁকা নিয়ে না, তোমার ওই ম্যাক্স মুলারের কার্ডটা তো আমরাই ব্যবহার করেছি, আমি গৌতম তারপরে ব্রিটিশ কাউন্সিলের ছিল। হ্যাঁ, ব্রিটিশ কাউন্সিলটা বেশি দিন করিনি, কিন্তু ম্যাক্স মুলারের কার্ডটা আমরা খুব ব্যবহার করতাম। ম্যাক্স মুলারের কার্ডটা আমরা সবাই নিয়ে ব্যবহার করতাম। হ্যাঁ, না ওইটাই বেশি ব্যবহার করতাম। ওই কারণ তিনটে করে বই নেওয়া হতো। অনেকক্ষণ অপেক্ষা করছে, আর ওকে একটু সুযোগ দিই। হ্যাঁ, ও একটু বলুক, তারপর আবার তোমাকে ডাকবো, এক এক করে আবার সবাইকে ডাকা। না, সন্ধ্যাঘরের কি হলো? সন্ধ্যাঘরে ঢুকতে পারছে না, ওর কি প্রবলেম হচ্ছে আর কি। আচ্ছা, আমি একটু চা খাই। হ্যাঁ, তুমি চা খাও। একদম খাও, কোনো ব্যাপার না। রাজশেখর, তুমি শুরু করে দাও তাহলে, তোমার যা অভিজ্ঞতা। রাজু বল। আচ্ছা, আমি দেখবো কি একা দেখছি আমাকে,
কিছু বলবি ওরি? না টোটাল না না শৈবাল বোধহয় সবাইকে দেখতে পাচ্ছে না। দেখতে পাচ্ছ না? আচ্ছা, তাহলে তুমি কোন সুইচে হাত দিয়েছিলে দেখো। কি করতে হবে? তুমি কি বলো, কাকে বলো। দেখছো? আমাকে আবার ঢুকো, আবার কেটে গিয়ে ঢুকবো? ঠিক আছে, ও পরে ঠিক হয়ে যাবে, আমরা দেখতে পাচ্ছি সবাইকে, ও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। না, শৈবাল্লা বলছে শৈবাল্লা নিজেকে ছাড়া কাউকে দেখতে পাচ্ছে না। হ্যাঁ, ওটা স্ট্রিমিং অনেক সময় হয়, ও ঠিক হয়ে যাবে। এখন ও আচ্ছা, ঠিক বলুক, আছে। তুমি তো ওর কথা শুনি। শুনতে পারবে, রাজশেখরের কথা শুনতে পাবে। তুমি চাটা খাও, চাটা খেয়ে নাও। চাটা খাও আচ্ছা। ততক্ষণ। চাটা নিয়ে এসো, চাটা নিয়ে এসো। রাজু একটু ক্লোজ হলে ভালো হয়, ওই যে শৈবাল্লা যেভাবে ক্লোজ হলো। আসলে হ্যাঁ, এটা তো আচ্ছা, না তুই চলে আয় না, তুই চেয়ারটা নিয়ে চলে আয় না, না অসুবিধা আছে। ল্যাপটপ আর আমার মধ্যে যে ডিসটেন্স আছে না, হ্যাঁ, ওটা হ্যাঁ করা যাবে না, কমানো যাবে। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে, একটু তুমি শুরু করে দাও। এখন একটু বেটার মনে হচ্ছে। হ্যাঁ, বল। আমি তো হঠাৎ করেই আর্ট কলেজে ঢুকি। তো আর্ট কলেজে মানে বন্ধু বলতে যেটা বোঝায়, হ্যাঁ, সেটা আমাদের নাইটের তোর মধ্যে কি মনে আছে আমাদের সবার কি করে প্রথম দিনটা মনে আছে, যে কবে গৌতমের সাথে মিট হলো বা সন্ধ্যাগরের সাথে মিট হলো, এরকম কিছু মনে আছে? না, এটা খুব কঠিন, কিন্তু আমার মনে আছে। আমি অনেক চেষ্টা করেও মনে করতে পারিনি না, যে কবে আমরা প্রথম দেখা করেছিলাম। আমি বলছি, এটা আসল কি হতো, প্রবীর দাস মনে আছে? হ্যাঁ, প্রবীর দা। হ্যাঁ দীপ্তিশ আর প্রবীর একই সঙ্গে থাকতো। হ্যাঁ, সোনারপুরে, ঠিক আছে না? তো প্রবীর আমাদের খুব হেল্প করতো, মনে আছে, স্কেচে হ্যাঁ, ও তো পেন্সিলের কাজটা খুব ভালো রেন্ডারিং করতো, ফলে আমরা খুব কৌতূহলবশত ওর কাজটা দেখতাম। মানে খুব রেন্ডারিংটা খুব ভালো হতো পেন্সিলে। তো ওই সময়ই আমাদের ওই শিয়ালদায় আমার আলাপ হয় গৌতমের সাথে, তোদের সাথে। আচ্ছা, তো তখন আমার সাথে আর কি। আচ্ছা। আর গৌতম, আমি ছোটবেলা থেকে এমনি ছবি নিজে আঁকতাম, যেরকম হয় সেলফ টটের মতো। হ্যাঁ, সেলফ টট যেটাকে বলে। হ্যাঁ, তারপর গ্রাজুয়েশনের পরে ওই কাজ ফাজ করছিলাম, হঠাৎ কি মাথায় খেয়াল হলো, আমার এক বন্ধু এসে বলল যে তুই তো দেখি ছুটির দিন ছবি আঁকিস বসে বসে, তো আর্ট কলেজে পড়া উচিত ছিল। তো তোকে দীপ্তিস দা ইয়ে করেছিল না? আমি তো এরকম শুনে, তুমি বলেছিলি বোধহয় না? দীপ্তিস, হ্যাঁ, দীপ্তিসের সঙ্গে আমার আলাপ হয় ওই তোর মেলা না কোথায় না, বই মেলায়, বই মেলা। হ্যাঁ, তা ও দীপ্তিস আমাকে ইনফ্লুয়েন্স করে যে ইন্ডিয়ান আর্ট কলেজে যাবার জন্য। তো তখন আমি অ্যাডমিশন নিই আর কি, মানে অ্যাডমিশন পাবো বলে ভাবিনি, কিন্তু পেয়ে গেছিলাম কোন রকমে। তো তখন আমার বাড়িতে আসে গৌতম। আমার ওই ছোটবেলার ছবি সমস্ত রাখা ছিল, আমার মা যত্ন করে রেখে দিয়েছিল আর কি সব কাজগুলো, সেইগুলো দেখে আমায় খুব ইন্সপায়ার করেছিল। ওগুলো বোধ আমরাও দেখেছিলাম পরবর্তীকালে। হ্যাঁ, তার মধ্যে একটা ছবি ছিল ওইরকম একটা গাছ, ডালপালা শুকনো, আর পিছনে সমুদ্র স্কেপ, ওইটা খুবই ও বললো এটা হচ্ছে আসল ছবি, এইসব আর কি, অনেক কথাবার্তা। হ্যাঁ, তো মারও বোধহয় একটা ছবি ছিল বোধহয় না? হ্যাঁ, তো এইসব থেকে আর কি ওর সঙ্গে আমার বন্ধুত্ব ধীরে ধীরে গাঢ় হতে থাকে আর কি। মানে সঙ্গে তুই ছিলিস, সন্ধ্যাকর ছিল, সবই আমরা একই সঙ্গে ঘোরাফেরা আর কি। আর আমাদের সেই তোর বালিগঞ্জের বাড়িতে তো আমরা প্রায় মুহুর্মুহু যেতাম, মানে রাত্রি যাপন। হ্যাঁ, সাথে কবিতা, সাথে উচ্চ মার্গের তাম্বাকু সেবন। তো হ্যাঁ, শক্তি জীবনানন্দ আর বিনয় মজুমদার, আর সাথে তামাকু, এছাড়া হতো না আর কি।
হ্যাঁ শিল্পের সেবা। হ্যাঁ শিল্পের সেবা হতো না। শিল্পের সেবাতে নিয়ে। হ্যাঁ বল রাজু বল। হ্যাঁ সুমিত ডিসকানেক্ট হয়ে গেছিল না, আছে ঠিক আছে, হ্যাঁ আচ্ছা স্ট্রিমিং করছে মাঝে মাঝে। তো পরবর্তীকালে আসল আমার মজার ব্যাপার মনে আছে একটা খুব, ওই গৌতমের বিয়ের সময়, হ্যাঁ গৌতমের বিয়ের সময় মনে আছে যে আমি সেই একটা ওয়াইনের বোতল নিয়ে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ একদম মনে আছে। মনে আছে না? হ্যাঁ 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 হ্যাঁ। তো এই আর কি, তারপর কি হলো, আমি তো হঠাৎ করে আমায় দিল্লি চলে আসতে হলো। তো ওর তুই যে তো প্রায় মানে ফাইনাল দেওয়ার পরই চলে গেছিলি। পরেই চলে এসেছিলাম, আমার শারীরিক কারণে ট্রিটমেন্ট করতে এসেছি। হ্যাঁ ট্রিটমেন্ট করতে এসে এখানে থেকে যেতে হইলো। তো হ্যাঁ, আর এখানে প্রথমে ইলাস্ট্রেশন দিয়ে কাজ করতাম, তারপর কমার্শিয়াল ওয়ার্ল্ডে ঢুকে গেছিলাম আর কি, কমার্শিয়াল আর্টে। তো ছবির সঙ্গে যোগাযোগ প্রায় ছিন্নই সবসময়ই থেকেছি আমি, কিন্তু গৌতমের সঙ্গে যোগাযোগটা খুবই ঘনীভূত ছিল আর কি, কথাবার্তা হতো। তারপর আমি ওর কাজ দেখে খুব ইনফ্লুয়েন্স থাকতাম ভীষণই, এখনো আছি। কারণ আমার মনে হয় ওর কাজের মূল্যায়ন বোধহয় এখনো হয়নি ঠিক মতো করে। কারণ ও বোধহয় সময়ের থেকে, মানে আমাদের ভারতীয় পরিসীমার মধ্যে যেভাবে কাজ হয়েছে, ও তার থেকে কিছুটা এগিয়ে, অনেকখানি এগিয়ে রয়েছে। যে জন্যে ওর ড্রয়িং বা এখানে একটা অদ্ভুত ব্যাপার, যেখানে ওর ছবির মধ্যে ঢুকতে থাকলে ক্রমাগত রোজ নতুন নতুন জিনিস খুঁজে পাওয়া যায়। হ্যাঁ, আর রোজই সেই ক্যানভাসটা নতুন করে আসে সামনে। আর ওর ক্যানভাসের মজা হচ্ছে একটা অ্যাট্রাকশনও থাকে, একটা রিপালশনও থাকে। যেটা রিপালশনটা বোধ হয় আমার মনে হয় যে এখানে সমাজ রিপালশনটা নিতে পারিনি। কারণ আমি অনেক চেষ্টা করেছিলাম কিছুভাবে ও প্রমোট হোক। তো ওই রিপালশনটা দেখেছি সাধারণ যারা আর্টিস্ট মহলের নয়। না জিনিসটা তো অ্যাকচুয়ালি সুশ্রী নয়, দেখতে তো বিউটি, সোকল বিউটি নয় না, মানে যে কোনো ক্যানভাস আর ইয়েই তো মানে সোকল, মানে দেখতে সুন্দর নয়। হ্যাঁ, সবসময় নান্দনিক দিকটা যে অত ওইরকম থাকবে যে ভালোই লাগবে, কিন্তু ওর সমষ্টিগতভাবে খুব ভাল লাগে। কালারের না তুই ওই বলছিস না, অনেককে মানে দেখিয়েছিস, তাদের সবার কাছে রিপালশনটাই মেনলি হয়েছে, সেইটা বলছি। হ্যাঁ, তো আর আমার যেটা মনে হয়েছে ওর কাজকে অ্যানালাইজ করার জন্য না, হ্যাঁ, আমার মনে হয় আর্টের জগতের চেয়েও যারা সাইকোলজিস্ট, হ্যাঁ, যদি তাদের দিয়ে অ্যানালাইজ করা যায় না, আমার মনে হয় ওর অনেক অন্যরকম মানে দিকগুলো পাওয়া যাবে। তারপর ওর লেখার মধ্যেও যেগুলো থাকে, লেখার অনেকগুলো বই ঠইর মধ্যে কিছুটা লেখা, কিছুটা আঁকা, বা আঁকার মধ্যে কিছু লেখা, কিছু আঁকা। তো ও ওই যেরকম আর কি শৈবালদা বলছিলেন না, যে ওর মাইন্ডটা ফ্লিকারিং মনে হয়, খুব ফ্লিকারিং। কখনো ভীষণ বাস্তবে, মানে বিপ্লবের দিকে, কোনো রিভলিউশন, আবার কখনো হঠাৎ করেই ভীষণ রকম স্পিরিচুয়াল। হ্যাঁ, এই ব্যাপারটা ওর কাজের মধ্যে ধরা পড়ে। হ্যাঁ, এই কাজে ছিল, অর্থাৎ এই মেডিটেশনটা, এই মানে স্পিরিচুয়ালের মধ্যে ওর যে ফিগার বা ইত্যাদির মধ্যে একটা মেডিটেশন আছে ফিগারের মধ্যে, এবং অনেকটা বুদ্ধর অবয়ব। বুদ্ধ আছে এমন নয়, একটা অবয়ব, একটা ধ্যানমগ্নতা ওর ফিগার, ধ্যানমগ্নের একটা প্রতিচ্ছবি কালচারেও আছে কিন্তু। না কিন্তু এই যে স্পিরিচুয়াল কন্ডিশনটা আমার মনে হয় শেষের দিকে এসছে। ও হঠাৎ বললো আমাকে যে বাড়িতে একটা শিব মন্দির বানাচ্ছি। যেটা হয় কি, গঞ্জিকা তো আমরাও সেবন করেছি,
গঞ্জিকা সেবনে একটা মেডিটেশন চলে আসে, তখন সমস্ত পাপ পুণ্যের একটা এই কনসেন্ট্রেশনটা খুব ফোকাসড হয়ে যায়। হ্যাঁ, দেখা যায় সবটাই। আমরা তো এমনি চোখে হ্যাঁ। পকেট মারতে পারছি না, ট্রামে আসছি আমি, পরিমিত পকেট মারছে দেখা যাচ্ছে, এমনি চোখে দেখা যাচ্ছে। হেভি লজিক এটা। বেরিয়ে যাবে, কিন্তু আমাদের দেশের পলিটিক্যাল প্রচ্ছদের মধ্যে না যেটা হচ্ছে রাজু তুই যেটা বলছিলি ওর প্রথম দিকে ছবিগুলো দেখবি একটু রাজনৈতিক, সেই অর্থে রাজনৈতিক, মানে হাত তোলা রাজনৈতিক কথা বলছি না, মানে একটা ওই ট্রেন্ড থেকে আসা, যেন ওই সোর্স থেকে ওর ছবিগুলো তখন শুধু ওর না, সেই সময়টা আমরা সবাই নানাভাবে প্র্যাকটিস করছিলাম তো। হ্যাঁ, তবে কিন্তু মানে শৃঙ্খল মুক্ত হাত এঁকেছে এরকম নয় কিন্তু। হ্যাঁ, সেটাই বলছি, যে এই যে শৈবালদা কিছুক্ষণ আগে বলছিল, যেটা হচ্ছে ওই যে কলেজ স্ট্রিট বা শিয়ালদায় যে আমরা যখন এক্সিবিশন করি, সেটা রীতিমতো সব পলিটিক্যাল ইয়ে থেকে, এসেন্স থেকেই করা। হ্যাঁ, মানে ওই যে গ্যালারি ভেঙে গেল, হ্যাঁ, গ্যালারি ভেঙে মারা গেল, কে গ্যালারি ভেঙে গিয়ে মারা গেল সব লোকজন। ওই বিষয় নিয়ে আঁকলাম, একে লাগিয়ে চেপে দিয়ে, যেটা তোমরাও আগে আমাদের আগে করেছো কিছু কিছু। হ্যাঁ হ্যাঁ, আমরা তো ইভেন রাজু জানে কিনা আমি জানি না, আমি সন্ধ্যাকর, সুমিত ছিল কিনা, আমি সন্ধ্যাকর, গৌতম তো ছিলামই, গ্রামে মাটির দেয়ালে ফেলে গিয়েও এঁকেছি। মানে সেটা সন্ধ্যাকরের গ্রামের বাড়িতে, হ্যাঁ, গ্রামের বাড়িতে না, সন্ধ্যাকর বললো যে আমি কথা বলে রেখেছি, ওরা দেয়াল দিয়ে দেবে ওদের বাড়ির, ওখানে গিয়ে করবো। বাবা, আমরা গেলাম, আমরা আটকালা, গুঁড়ো রং আর আঠা, ফেভিকল। হ্যাঁ, তিনজন ছিলি। হ্যাঁ, ওইটাই বলছি, আগের দিন রাত্রে লেআউট হয়ে গেল, একসাথে বসে লেআউট কি আঁকা হবে। হ্যাঁ, তারপরে চলে গেলাম পরের দিন, মানে গিয়ে তার বাড়িতে গিয়ে দেখি সে সুন্দর করে ওটাকে লেপে টেপে মাটির দেয়ালটা সুন্দর করে রেখেছে। আমরা গুঁড়ো রং আর ফেভিকল গুলে, আটা তো বলতে ফেভিকল গুলে, এরকমও কাজ প্রচুর করেছি আমরা। সন্ধ্যাকরদের বাড়িতে দেয়ালে কালার সিমেন্ট দিয়ে, কোনোদিন কুর্নিক ধরিনি, কালার সিমেন্ট দিয়ে সন্ধ্যাকরের বাবা আমাদের জন্য আলাদা ওই জায়গাটা প্লাস্টার করেনি, যে আমরা মিউরাল করবো। তো এইগুলো ছিল আমাদের, তো ছিলই। আমি বলছি যে স্পিরিচুয়াল ব্যাপারটা যে রাজু যেটা বলছে গৌতমের, সেটা অনেকটা পরের দিকে এসছে। পুরো, কারণ আমার সঙ্গে দেখা হলে না, যখন বসতো রাজু একটা শ্যামা সঙ্গীত গাতো। সে তো আমরা, আমাদের সব গানই ভালো লাগতো, আমরা শ্যামা সঙ্গীত কেন, আমরা তো অনেক কিছু, সে এদিকে দেবব্রতও শুনছি, শ্যামা সঙ্গীতও শুনছি, তারপর এগুলো তো ছিলই আমাদের, ইনক্লিনেশনটা ছিল, আর তার ডাইভার্সিফিকেশনটা অন্যরকম। ধর মানে আমি বলছি ছবি টবিতে যে চলে আসা জিনিসটা, সেইটা পরের দিকে ঘটেছে, পরের দিকে বেশি হয়েছে, অনেক বেশি। হ্যাঁ হ্যাঁ, অনেক বেশি। মানে তোর সাথে বোধহয় কলেজ লাইফের গল্প বল, মানে কলেজ লাইফে তুই বোধহয় আমাদের সাথে খুব একটা, কারণ তোর বোধহয় তখন চাকরি করতি। হ্যাঁ, আমি কাজ করতাম, ফলে আমাদের সাথে পুরো সময়টা তোর ইনভলভমেন্টটা কম ছিল। পুরো সময়টা হতো না, আমার সময় ছিল ওই রাত, সন্ধ্যের পরে। হ্যাঁ, ওই সময়টা। তবে কি হয়, আমাদের মেন্টাল ম্যাচটা খুব ভালো ছিল সবাইকারই। মানে এখনো পর্যন্ত যেটা অব্যাহত আর কি, মানে হ্যাঁ, দুম করে আমরা তো কেউ বুঝতেও পারিনি, মানে তোর সব ইয়েটা, মেসেজটা যখন আমরা ভোরবেলা পেলাম, আমি তো মানে কিরকম, মানে ইয়ে মতো, যে কি করব বুঝতে পারছি না, তাই হয় না, যে হঠাৎ একটা এমন একটা খবর, সকালবেলা, মানে
তখনও মুখ ধুইনি, চা খাবো কি, মানে কি করবো বুঝে পাচ্ছি না, কাকে বললে শান্তি পাবো, কার সাথে কথা বলা যাবে, কি করা উচিত আমার, এইসব ভেবে যাচ্ছি খালি। ওর যখন মানে প্রচন্ড শরীরটা খারাপ, হ্যাঁ, তখন আমায় ফোন করেছিল, রাজু আমার প্রচন্ড যন্ত্রণা। ওই সময়টা আমি ফোন করেছিলাম, কিন্তু ওর সাথে হয়নি। হ্যাঁ, আমার সঙ্গে কথা হয়েছিল অনেকক্ষণ। তো কথা বলার পরে বললো আমার প্রচন্ড কষ্ট হচ্ছে, আমি পারছি না। দেখ, তুই এত তাড়াতাড়ি যাবার নয়, তুই মানে তুই অত ঘাবড়াস না, ঠিক হয়ে যাবে সব। কিন্তু বললো না, তোর সাথে আমার যে কথা হয়েছিল তাতে তুই যেটা বলেছিলি, ওর এখন প্রচন্ড নিজেকে মেনটেন রাখতে হবে, পুরো ওষুধ খেয়ে খাওয়া, নিয়ম করে চলা, এটা মাস 6 তো মিনিমাম, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু ব্যাপারটা এরকম কখনোই ছিল না, এত এক্সট্রিম আর কি কেস, এই আর কি, তার মধ্যে চেক আপে যেতে হবে, ব্যাপারটা এরকম ছিল। মানে ওর যাই হোক, আমরা কাজের ফোন করলো আমার কাছে যে বাবার ভীষণ কাকু ভীষণ শরীর খারাপ, তো আমি হসপিটাল নিয়ে যাই, এক্ষুনি নিয়ে যা। হ্যাঁ, তারপরে বললাম রিক্সা ডেকেছি, নিয়ে যাচ্ছি। তারপরেই ফোন আসছে যে বাবা আর নেই, এরকম ঘটলো ব্যাপারটা। হ্যাঁ, আচ্ছা, রাস্তায় ঘটেছিল। যাই হোক, হ্যাঁ, এই উত্তরদা, এই রাজুর মাথার উপরে ইয়েটা আসছে, ভিডিওর আইকনটা, ওটাকে হাঁটানো যাবে না রাজুর মুখের উপরে? উত্তরদা, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। আমার এখানে আসছে কেন? আমার কাছে আছে, উৎপলদার মাথার উপর আছে ছবির মধ্যে। ও, আমারটা রাজুর মাথার উপরে। হ্যাঁ, যাই হোক, কাকুর মাথার উপর কিছু থাকবে কাউন্টিংটা আছে, লাইভ কাউন্টিংটা। হ্যাঁ, ওটা তো লাইভ কাউন্টিং যেটা হচ্ছে। হ্যাঁ, ওটা লাইভ 46। আর সামনের নাম তুমি একটু না, আমি বলছি যে এই যে গৌতমের রানাঘাটের বাড়িতে গেছিস, ওই জায়গাগুলো বল রাজু। আমরা যে ওই জায়গাটার নাম কি, বঙ্কিমনগরে যেতাম, ওদের একটা বাড়ি ছিল, টালি। অদ্ভুত, মানে তখন না আছে। হ্যাঁ, বঙ্কিমনগরের ঘটনার মধ্যে ওই মামার পেছনে লাথি মারাটা তো সবসময় আলোচনা হয়েছে। মানে ওটা অতটা বুঝে মারি, সেদিনও কথা বলছিলাম যে অতটা লেগে যাবে ও বোঝেনি, মানে যা হয় তো ধুম করে মেরে দিয়েছে। এবার সে তো ভাই কুকুরে মানে কেটে দেয়, এরকম অবস্থা, মানে এত যন্ত্রণা হচ্ছে। হ্যাঁ, আমাদের কি মনে হলো, স্কেচ করতে করতে চল গৌতমের বঙ্কিমনগরের বাড়িতে চলে যাই। বঙ্কিমনগরের বাড়িটা কি, যে একটা হল্ট স্টেশন, মানে দিনের। তোর সাউন্ডটা চলে গেল, সাউন্ড, এটা নেটওয়ার্কের প্রবলেম। তুমি বলতে থাকো, ফোন আসছে। যাই হোক, তোরা কি শুনতে পাচ্ছিস আমাকে? তুমি ফোনটাকে কেটে দাও, তাহলে অসুবিধা হবে। এটা কি ইজেক্ট করবো কি করে বুঝে পাচ্ছি? ওটাকে যেমন করে ইজেক্ট করে ফোন, সেইভাবে ইজেক্ট কর ফোনটাকে। ওর ক্যান্সেলটা যেমন ফোনে ক্যান্সেল করে, সেইভাবে ক্যান্সেল কর, হয়ে যাবে। কর। আমি ও করুক, রাজশেখর, তুমি বলতে থাকো। হ্যাঁ, এবার এসে গেছে, কেটে গেছে। বলছি, আমাদের হঠাৎ স্কেচ করতে করতে মনে হলো যে চল তোর গৌতমের বাড়িতে যাই। গৌতমের বাড়িটা কি, বঙ্কিমনগর নামে রানাঘাটের পরে একটা হল স্টেশন। হল স্টেশনটা হচ্ছে, তার কোনো প্ল্যাটফর্ম কিছু নেই। হ্যাঁ, দিনে 2টো গাড়ি দাঁড়ায়, সবাই সেই টাইম জানে, গ্রামের লোক সেই সময় চলে আসে, মাস্টার মশাই সেই সময় আসে, মানে টিকিট কালেক্টর যে। তো সেও ওই সময় এসে বসে কিছুক্ষণের জন্য, যে যা কি টিকিট কাটলো। তা আমরা যখন তখন ওখানে চলে যেতাম। ওখানে গৌতমদের বাড়ির, মানে ওদের পৈতৃক আর কি, একটা জমি কেনা ছিল, মানে 2.5-3 কাঠা হবে না রাজু? মাপটা তো বলতে পারবো না, তবে যথেষ্ট, কারণ একটা ঘর ছিল, চালা ছিল, এটাকে ডিক্লাইনও করতে হচ্ছে না, তো সেই রকম একটা। হ্যাঁ, তো কি বলে, খুবই ব্যবস্থা, কিন্তু মজার। হ্যাঁ, মানে ওটা একটা মাটির, ওই যে জমিটা ছিল তার উপরে একটা মাটির বাড়ি, টালি দেওয়া। এবার তার বারান্দা আছে, একটা ঘর আছে, মানে ঘরটা একটু হল ঘরের মতোই বড়,
মানে বেশ বড় ঘর, আর সামনে একটু উঠোন মতো জমি আছে, বেড়া দেওয়া, বেড়া সেই মানে মেনটেন না করলে বেড়া যেরকম হয় সেরকম বেড়া। আর সেই স্টেশনের সামনে একটা মুদি দোকান ছিল, মানে সেই মুদি দোকানটা ওর বাবা বলেই রেখেছিল এরা এলে যা চাইবে দিয়ে দেবে। তা আমরা ওখান থেকে, আমরা এতই মানে বিশারদ সব লোক, রান্না করতেও তো জানি না, বলে সেদ্ধ ভাতই কপালে। হ্যাঁ, তো যতই জিনিস থাক আমরা সে আলটিমেটলি আলু আর ডিম আর ডাল ছাড়া কিছু কিনতে পারতাম না, আর খুব জোর বিস্কুট, বিস্কুট মুড়ি। মনে আছে সেই মাউন্ট ট্রেক রান্না, মাউন্ট ট্রেক রান্না? হ্যাঁ, তুই তো সে মনে আছে ডিম আর আলু সেদ্ধ একসাথে, আমি এখনো খাই ওটা, আমার খুবই ভালো লাগে। আমি মাউন্টেনিয়ারিং আর ট্রেকিং বেশি করতাম, তো ওখানে রান্না হতো আমি সেই রান্নাগুলো করে দিতাম। তো মাউন্ট ট্রেক রান্না, হ্যাঁ ওই তো, ওইটা খিচুড়ি হলো না কি হলো বোঝা যেত না, তবে ওর মধ্যে ওই হ্যাঁ আলু সেদ্ধর সাথে ডিম সেদ্ধ মেখে পেঁয়াজ দিয়ে, ওটা আমার খুব ভালো লাগতো, আমি এখনো করে খাই। তো তো ওখানে চলে যেতাম আমরা, আর ওর পেছনে ছিল না একটা মানে জঙ্গল, মানে ওখানে ওই শাল সেগুন আর বড় বড় গাছ চাষ হতো, মানে বিশাল, মানে পেছনে চূর্ণী নদী, তার পেছনে হচ্ছে চূর্ণী নদী। তা আমরা ওই সকালবেলায় রোল ফোল বগলদাবা করে ওই জঙ্গলে ঢুকে যেতাম, যে যেখানে বসে গেলাম, সকালের প্রাতঃকৃত্য সব ওখানে হচ্ছে। তো সেটা রাজুর একটা ঘটনা আছে, ওটা ওইখানে বলে লাভ নেই। তো সে সাংঘাতিক ঘটনা, ওকে অর্ধেক কিসেতে চলে আসতে হয়েছিল, এমন শরীর খারাপ হয়েছিল। তো ওই জঙ্গলটা আমাদের খুব সুন্দর ছিল, সব উঁচু উঁচু গাছ, মানে আকাশের দিকে তাকালে গাছের মাথা দেখা যায়, মানে শাল সেগুনের যেরকম হয় আর কি। তো সব শাল সেগুনের আর কি জঙ্গল। তো ওই জায়গাটা আমাদের একটা আউট হাউস মতো ব্যাপারটা, মানে আমরা সেই মাঝে মধ্যেই চলে যেতাম। সুমিত বোধহয় কোনো সময় যায়নি। তা আমি, সন্ধ্যাকর, রাজু আর গৌতম। হ্যাঁ, প্রকৃতির উপর আকর্ষণ প্রচন্ড বেশি ছিল। ধর এই যেরকম আমরা ঝাড়গ্রামে গেলাম, ঝাড়গ্রামে মানে লাস্ট বার যখন গেছিলাম না, তখন ওটা তুই গেছিলি তোরা? হ্যাঁ হ্যাঁ, ঝাড়গ্রামে গেছিলাম, কারণ ওই একটা ছোট প্রজেক্ট করবো বলে জায়গা নিয়েছিলাম। তো গৌতম বললো যে চল, আমি যাবো। গেল, গিয়ে তো ব্যাস পাগল একেবারে সঙ্গে সঙ্গে, যে আমি এখানেই থেকে যাব, আমি আর ফিরবো না। তো প্রকৃতির ওপর ওই আকর্ষণটা সবসময় ওর প্রকৃতির উপর আকর্ষণ বলবো, কালীপদদের গ্রামে গেছি বুঝলি। এবার ওখানে এক সাঁওতাল রমণীর প্রতি তিনি এত হয়ে গেলেন যে ও মাঝে মধ্যে ওখানে চলে যেত। এবার তাকে যদি দেখিস, আমি পরে দেখেছিলাম, তোকে এক হাতে তুলে ফেলতে পারবে। হ্যাঁ রে, আর কিছু ছবিও এঁকেছিল ওখানে কালীপদদের গ্রামে, ওইটা খুব অ্যাভেলেবেল ছিল, যেটাকে আমরা দেশি বলি আর কি, মানে হাড়িয়া, ওই ভাত ফাত পচিয়ে। হ্যাঁ, তো ওটা পাওয়া যেত, ওটা একমাত্র ওদের ওখানে গেলেই পাওয়া যেত, ওরা বিক্রি করতো। মানে সেটাও খুব মানে সবাইকে যে একদম লাইন দিয়ে বিক্রি করছে ওরকম না, মানে স্পেশালি বিক্রি করতো। আর কালীপদ যেহেতু ওখানে গ্রামে সবাই চিনতো, কালীপদদের হয় না যে ওদের একটু বর্ধিষ্ণু টাইপ, মানে জমি জায়গা অনেকে বেশি, তারপর পড়াশোনা করা লোক, যেটা হয় আর কি। তো ফলে ওকে করে দিত আর কি, মানে ও বললে হয়ে যেত। অরিজিৎ, ওই রাজশেখরকে ছবি নিয়ে বলতে দাও, ও বলুক। এমনি অন্য কথা হচ্ছে, ঠিক আছে, ওগুলো দরকার আছে। না, ও স্বাভাবিক ভাবেই আসবে, এটা আমি বলবো রাজু বলবো এরকম তো ব্যাপার নেই। নর্মাল হয়ে ছবির অঙ্গই এক ধরনের, কারণ এইভাবেই তো আমরা পেয়েছি ওকে, তাই না? কারণ ধরো ওই যেরকম ও তোকে, যেরকম ওই আমরা যখন ওই ঝাড়গ্রামে লাস্ট গেলাম, তো আমি ওখানে বলে রেখেছিলাম একজনকে, খুব ভালো মহুয়া এনে দিয়েছিল। সে মহুয়া খাওয়ার পর অনর্গল কবিতা বলে যাচ্ছে, জীবনানন্দের কবিতাগুলো বিশেষ করে। হ্যাঁ, তো আমাদের মনে হয় ওর সঙ্গে মেশামেশিটা, আর সবসময় যে খুবই নান্দনিক চর্চা হয়েছে, চর্চাগুলো এমনই হয়েছে, মানে
খালি গল্পর যে বিষয়গুলো, আমাদের যে আলোচনার বিষয়গুলো থাকতো, সেগুলো ইচ্ছে করে হতো না, কিন্তু হয়ে যেত সবসময়। হ্যাঁ, এবং সমস্তটা ছবি ঘিরেই হতো আর কোনো বিষয় নয়, ছবি ঘিরেই সব। পড়াশোনাটা করতো ওর বয়স অনুপাতে, ওর যা বয়স ছিল তখন আমি যা খবর নিয়েছিলাম, ভালোই পড়াশোনাটাও করতো। না না, গৌতমের একটা ব্যাপার ছিল, যেটা হচ্ছে কি, মানে আমরা কম বেশি সবাই গৌতমের অ্যাকচুয়ালি যতদূর আমার সুমিত টুমিতের মনে আছে কিনা আমি জানি না, সন্ধ্যাকর হলে ভালো বলতে পারতো, যেটা হচ্ছে ওর বর্দা থেকে ওর এই ব্যাপারগুলো এসছিল। মানে এই তখন তো এই বিশেষ করে রাশিয়ান লিটারেচার বা মানে রাশিয়ান সাহিত্য খুব অ্যাভেলেবেল ছিল। তো আর কিছুটা বামপন্থী রাজনৈতিক চিন্তাধারা বা ওই জায়গার যে একটা স্রোত, ওইটা ওর মধ্যে বাড়ি থেকেই এসছিল। আর সেটার জন্য বোধহয় দায়ী ছিলেন ওই গৌতমের বর্দা। আমাদের সাথে পরিচিত ছিল, খুবই ভালো লাগতো আমাদের সাথে। খুবই তার ছিল, সখ্যতা ছিল। তো আমি ওই যে কারণে বলছি যে ওই যে তুমি বলছো না বই পড়া পড়া, আমাদের এই গ্রুপটার মধ্যে কিন্তু গৌতমই এনেছিল। বুঝতে পেরেছো? এই যে আমি যেহেতু আগে গ্রুপ থিয়েটার করতাম, ফলে আমার একটা রাজনৈতিক কিন্তু ছিল, কিন্তু ওইটা যে একটু গেড়ে বসেছিল সেটা কিন্তু গৌতমের কারণে। আমরা শৈবাল্লা যেটা বললো যে সানসিঙ্গার গ্রুপটা কিন্তু ওরকম একটা কন্ডিশন থেকেই তখন আমরা তৈরি করেছিলাম, স্ট্রিট এক্সিবিশন করবো, করবো। তাই তো। হ্যাঁ, বল শুনি, বল। বই আমরা সবাই মিলে পয়সা দিয়ে বই কিনতাম, সেটা বল। হ্যাঁ, সে তো পরের দিকে আমি বলছি, সে তো মানে ওই ভদ্রলোক মারা গেছে। না না, ওই যে শৈবাল্লা জানে, ওই ভদ্রলোক প্রতাপদাকে আমরা ইনস্টলমেন্টে পয়সা দিতাম। এক মিনিট, আমি বলতে চাইছি ও কি কি বিষয়ের উপর পড়াশোনাটা করতো। আমি যেমন ওর উপর ভারতীয় অধ্যাত্মবাদ, আরে সবকিছু। হ্যাঁ, কি কি ধরনের কোনো কিছু বাদ দিত না, সবকিছু। আমি সবকিছু বলতে আমি বলছি স্পোর্টস নয়। তুমি যদি বাদ দিতে যাও, স্পোর্টসটা বাদ দিতে পারবে। দর্শন, রাজনীতি এবং এস্থেটিক্স, নন্দন তত্ত্ব, সামাজিক যে কোনো সোশিও পলিটিক্যাল কন্ডিশনের প্রবন্ধ, আর কবিতা, গল্প, উপন্যাস। তাছাড়া এই ধর্মীয় যে ব্যাপারগুলো আছে না, ধর্মীয় বেদান্ত বা ইসলাম বা এগুলো সম্বন্ধে চর্চা থাকে। ধর্মীয় গ্রন্থ, হ্যাঁ, ধর্মীয় গ্রন্থ, হ্যাঁ। তারপরে একটা, ওইটাই বলছি তো, ওইটা কিন্তু ধর্মীয় গ্রন্থটা যে সেটা কিন্তু দর্শন ধরেই গেছে ব্যাপারটা, দর্শন ধরে। ওটা কিন্তু কোনো আলাদা করে ঈশ্বর বিশ্বাস থেকে নয়। না না না, একদমই না। সেটাই আমি বলছি, মানে ওইটা আলাদা করে বললে মনে হয় এখনকার যে কন্ডিশন সেই অনুযায়ী ওটা মনে হবে যে ঈশ্বর বিশ্বাসী, ওরকম নয় ব্যাপারটা। যে একটা শিল্পীকে মানসিকভাবে গড়ে উঠতে গেলে যে যে জিনিসের খোঁজগুলো দরকার হতো স্বাভাবিকভাবে, সেগুলোতেই আমরা বিচরণ করতাম, মানে সেটা একত্রিত ভাবেই করতাম। আমরা তো বইগুলো আমাদের সবার কাছে ঘুরতো। এই যে সুমিত বললো আমরা একসাথে বই কিনতাম, বইগুলো 3-4টে বই একসাথে কিনলাম, সুমিতের কাছে 2টো কি, ওর কাছে 1টা কি, আমার কাছে 1টা, এরকম ভাবে। তো ওই হিস্ট্রি অফ আর্টের উপরে ওর একটা স্টাডি ছিল, এটা বোঝা। তোমার আওয়াজ স্পষ্ট না, তুমি একটু এগিয়ে বসো। বলছি যে হিস্ট্রি অফ আর্টের উপরে একটা চর্চা ছিল, এটা ওর কথাবার্তা শুনে বুঝতে পারতাম আর কি তখন। মানে আমার ব্যাঙ্গালোরে গিয়ে না না, এই চর্চাটা না থাকলে তুমি তো শিল্প ভাষাটাই বুঝতে পারবে না। আমি সেটাই বলছি যে যেটা আর কি ওই সময় ওইটা খুব বিরল একটা ব্যাপার, সবাই করতো না সেটা। আমি সেটাই বলতে চাই। না না, তখনই বরং করতো বেশি, এখন আর কেউ করে না। তখনই, মানে আমি বলছি যে এই যে শৈবাল্লা, সমীর দা, মানে এই যে তোমাদের সিনিয়রদের যারা, আমি বলছি না, আমি বলছি শিল্পকলা জগতে বই পড়াশোনার ব্যাপারে একটা তখন দ্বিধা ছিল, এখন সেটা আবার নেই, কেটে গেছে। পড়াশোনার ব্যাপারটা নিয়ে তখন কিন্তু একটা দ্বিধা ছিল, যে পড়ে ছবি আঁকা যায় না, এরকম একটা কথা আমি শুনতাম। কিন্তু গৌতমকে দেখেছিলাম, বা তোমাদের টোটাল গ্রুপ, আমাদের যা গ্রুপ সবার মধ্যেই এই প্রবণতাটা ছিল না, সেই জায়গাটা। না, যেটা হয় কি, যে আমি জানি না, যেটা হয় কি, রাজীব বলবি, যেটা হয় কি, মানে যার অ্যাকচুয়ালি মানে থাকে না, ইন্টারেস্ট থাকে, সে সেভাবেই করে। কেউ যদি ইন্টারেস্টেড না হয়,
এই যে রাজু কত বই কেনে আমি তো জানি, কিনেছে প্রচুর বই, আমাদের মধ্যে বই কেনা কিনি ব্যাপারটা ছিল। এবং সেটা এমনি ইয়ে নয়, মানে তাক সাজানোর জন্য নয়, আমরা প্রয়োজনেই বই কিনতাম। শৈবাল্লাহ জানে, আমি শৈবাল্লার থেকে আমরা বই বই নিয়ে যেতাম, তো যে বলছিল লেখাপড়া, চর্চা, আলোচনা ইত্যাদি সে দীর্ঘদিন ধরে চলেছে, তোদের মধ্যেও ছিল। আমাদের ছবি আঁকে এই দল যারা এই ভেবেছি ফর দ্য পিপল, হ্যাঁ ধারণা ছিল যে মানুষের জন্য ছবি আঁকো, গ্যালারি তো আমরা বয়কট করেছিলাম, পরবর্তীকালে আমরা গ্যালারিতে এক্সিবিশন করি। এটা একটা আলোচনায় যে ছবিতে আর গ্যালারিতে কোন শ্রেণীর কতগুলো মানুষ কারা যায়, ঠিক আছে। নাটক তো আমজনতার নাটক তো আমজনতা দেখে না, আমজনতার কন্টেন্ট নিয়ে যে নাটক হচ্ছে সেখানে তো কিছু বুদ্ধিজীবী বা মানুষ এরাই তো দেখে। আমরা তো থার্ড থিয়েটার দেখেছি, আমরা বাদল সরকার দেখেছি দিনের পর দিন, কার্জন পার্ক থেকে শুরু করে কার্জন পার্কে, হ্যাঁ কার্জন পার্কে যেখানে যেখানে উনি শো করেছেন। আমি তো এমনি থিয়েটারও করেছি, মানে ছবি করতে আমাদের আসলে আর্টে তখন সেই এলিটিজমটা আসেনি, তখন এক ধরনের একটা জায়গা তৈরি হচ্ছিল, তার বাইরে এটা চলছিল আর কি, সব ক্ষেত্রে সব সাবজেক্টের ক্ষেত্রে। সবসময় এরকম একটা থার্ড দিয়ে থাকে, মানে এখনো আমি তো কিছুদিন দিল্লিতে ছিলাম, আমার যেখানে থাকতাম তার জানলা দিয়ে ব্যালকনি দিয়ে দেখা যেত উল্টো দিকে সবাই প্র্যাকটিস করছে, সিট জমা করে। না এখনো নেই যে তা নয়, আছে। ব্যাপারটা হলো প্রথম 2,500 টাকা ক্যালকাটা আর্ট গ্যালারি থেকে বিকাশদার দুটো ছবি বিক্রি হলো 2,500 কাটলেট খাওয়ালেন। বিকাশদা বলতে বিকাশ ভট্টাচার্য? 2,500 টাকা, 2,500 ছিল। একটা এরকম বেরিয়ে এসেছে ক্যানভাসের ডান দিক বা বাঁ দিক, হাতে একটা মাইক রয়েছে, সিঙ্গার সিরিজ করেছিল এরকম, হ্যাঁ সেইগুলো ছবি বিক্রি হয়েছে। আমরা সুগেন্দা পিন্টুদা সব ছিল, বিকাশদা কিছু খাওয়ান। বিকাশদা ওই প্রথম সোডা ফাউন্টেনে ফিশ ফ্রাই বিখ্যাত তখনকার, এখন তো উঠেই গেলে দোকান, সোডা ফাউন্টেনে ফিশ ফ্রাই যাচ্ছে। আচ্ছা এবার 1 ঘন্টা মতন হয়ে গেছে, অরিজিৎ শুরু করো, তারপর সুমিত বলবে। হ্যাঁ আলাদা করে শুরু করার কিছু নেই, যেমন ধরো গৌতম, আমি তো অনেকগুলো বলেই বলবে না আমি আলাদা করে বলতে এটাই চাই, বলতে পারি যেটা হচ্ছে গৌতমের সাথে আমাদের রিলেশন, যেমন আমার ওই প্রথম দিনটা একদমই মনে পড়ছে না কবে, আমি খুব চেষ্টা করছি অনেকদিন ধরে যে কবে আমার সাথে ওর সাক্ষাৎ, যেমন ও একটা বললো যে আমি কলেজেই বোধহয় ওর সাথে মিট করেছি, না শিয়ালদা স্টেশনে মিট করেছিলাম, তো আমার একদমই মনে পড়ছে না যে আমরা সত্যি কবে মিট করেছিলাম। তবে ওই যে যেটা বললাম যে আমাদের ওই গ্রুপটার মধ্যে এই ব্যাপারটা কিন্তু গৌতমই নিয়ে এসেছিল, মানে একটা রাজনৈতিক ভাবে কাজগুলো করব, হ্যাঁ তার একটা দিক, বা তোমার ধরো পড়াশোনাই বলে, তার জন্য পড়াশোনা হ্যান ত্যান। আর ওর একটা স্বভাব ছিল মানে ওই প্রচুর বই ও কিন্তু মানে এমনি মানে হয় না বইয়ের শখ টাইপের, আমার বইয়ের শখটা অতটা ছিল না। বলছিস না যে রাজনৈতিক, ঠিক রাজনৈতিক না, ও ছবিটাকে এমন ভাবে মানে একটা দেয়াল সাজাবার জিনিস নয়, ওটা একটা প্রয়োজনীয় জিনিস। না সে তো না হ্যাঁ উপযোগিতাবাদ, মানে কমোডিটির কথা বলা হতো, মানে আমরাই বলতাম আর কি, আলোচনার মধ্যে এগুলোই আসতো যে আমরা জিনিসটা উপযোগবাদের কাছে যাব না, এগুলো কমন, মানে এখন বললে ওগুলো একটু ক্লিশেই মনে হবে, শৈবালদা ভালো বলতে পারবে, এইগুলো তো পুরনো ডিসকাশন, মানে ডিসকাশন অনেক আগের, হ্যাঁ অনেক আগের যে উপযোগিতা। তবে কি ওই হ্যাঁ অ্যান্টি এস্টাবলিশমেন্টের বাংলা কি বলবো, মানে সো কল্ড ইনস্টিটিউশন বা হ্যাঁ বিরোধিতা বাইরে থেকে করা, কারণ আমরা জানতাম ওই প্রাতিষ্ঠানিক জিনিস সমস্তটাই এক ধরন ভাবে হয়, মানে এইটাই বুঝতাম, এখনো তাই সেটাই সত্যি, মানে তোমার কন্ট্রোলড হয়, তো ফলে আমরা সবসময় ওটার থেকে দূরে থাকাই করতাম, চেষ্টা করতাম। এক্সিবিশন আমরা স্পন্সরের কাছে যেতামই না, কোনো
ইয়ের কাছে যেতামই না, মানে সমালোচকের কাছে কোনোদিন গিয়ে বলিনি আসুন, এই না কারণে। সেটা আচ্ছা ওর ছবি এইগুলো কি ছিল অরিজিৎ, তুমি বলো তো ওর যেমন, ছবি টবি না উৎপলদা যেটা জানতে চাইছে আমার মনে হয় যে ছবির আরো ভাষাগত জায়গার থেকে কি ধরনের ইয়ে হ্যাঁ ছিল, হ্যাঁ মানে যাত্রা ছিল, হ্যাঁ সেইটার বোধহয় উৎপলদা বলতে চাইছে। যেমন শুনতে চাইছেন। গৌতমের এক্সিবিশনটা, এই এক্সিবিশনটা যারা দেখবে তারা বুঝতে পারবে গৌতম মানে শান্তিনিকেতনই বলতে যা বোঝায় তা নয়, কিন্তু ওখানে মিছিল বিশ্বাসও আছে, শৈলজ মুখার্জি আছে, তোমার ইয়েও আছে, কি বলে রবীন্দ্রনাথও আছে। এই যে এক ধরনের একটা বাংলার ঘরানা ছিল, সেটাও যেমন আমরা প্র্যাকটিস করেছি, তার সাথে ইমপ্রেশনিস্ট, পরের দিকে এক্সপ্রেশনিস্ট, হ্যাঁ ইভেন পিকাসো পর্যন্ত এক ধরনের আমাদের ল্যাঙ্গুয়েজ খোঁজার একটা যাত্রা ছিল। এবং সেটা যাত্রাটা এরকম সার্ভিসিয়াল নয় যে আমি এইখানে অনেকে জিনিসটা একটু আমি ডিটেলে বলতে চাইছি, যেটা হচ্ছে সার্ভিসিয়াল মানে যে কিরকম ভাবে পট বিভাজন করেছে সেটা নয়, কিন্তু ইনসাইড অফ দ্য স্টোরি, মানে কেন, হোয়াট ইজ দ্য পারপাস, ওয়াই, সেইটা। যে আমাকে কিউবিজম মানে পিকাসোর মতো ছবি আঁকতে গেলে তার ওই কম্পোজিশন কপি করতে হবে তা নয়, কিন্তু কেন তিনি এই ইসেতে এলেন, কি করে সেজা থেকে পিকাসো হলো, কি জ্যাকসন পোলক গেল, হ্যাঁ কুনিং হয়ে, এই যে জার্নি তাদের রিডিং করা, স্টাডি করা, মানে আমরা তো অনেক সময় ওই করতে গিয়ে কিছুটা কপিও করে ফেলেছি। শৈবালদা ভালো বলবে, শৈবালদা আমাদের দিয়ে অনেকবার কপি, কখনো ভ্যান গগের কপি করিয়েছে, পিকাসো কপি করিয়েছে স্কুলের জন্য, যদিও সেটা তবু মানে ওই মানে ফলে কি আমাদের মধ্যে এই প্র্যাকটিসটা সবসময় ছিল যে নিজের একটা চিত্রকরের এক্সিবিশনের কথা। হ্যাঁ ও তো ছিল না, আমি বলছি যে তুমি বলছো না যে আমাদের ছবি ভাষাকে নিজের মতো করে বোঝা, যে এক ধরনের জার্নি। হ্যাঁ আমি ওইটাই বলতে চাইছি যে গৌতমের জার্নিটা কিরকম ছিল সেই ব্যাপারে একটু। ওই তো এটা আলাদা করে নয়, এখন আলাদা করে যদি জানতে হয় তাহলে গৌতমকে নিয়ে আসতে হবে, মানে ওপর থেকে ডেকে আনতে হবে। হ্যাঁ সে গৌতমের মনে ইন্ডিভিজুয়ালি কি ছিল আমরা জানি না, কিন্তু আমি আমাদের প্র্যাকটিসটার কথা বলছি যেটা যৌথ ছিল না, যেটা স্ট্রং ছিল না, ও মানে তথাকথিত যে এডুকেশন সিস্টেম ওটাকে ভাঙতে চেয়েছে সব সময়, মানে সে স্কুলের পড়াই হোক আর এমনি। ওইটাই তো বলছি, প্রাতিষ্ঠানিক মানে ইয়ের অর্গানাইজেশনের বাইরে, হ্যাঁ যে কোনো অর্গানাইজেশনের বাইরে থেকে কথা বলা, হ্যাঁ ও প্রাতিষ্ঠানিক না হয়ে ওঠা। হ্যাঁ ও সবসময় মানে এইগুলো বলতো, যে যেন ওর মা পরে ওকে বলেছে যে ভালো হয়েছে তুই সব না পড়াশোনা করে তুই শিল্পী হয়েছিস, তুই ভালো করেছিস, এই কথাটা। আচ্ছা মানে হ্যাঁ আচ্ছা, এটা আমি যাই হতেই পারে, হ্যাঁ কিন্তু সে তো ওরা একটা পারিবারিক বাধা তৈরি হয়েছিল ওর বিবাহকে নিয়ে, সেটা আমরা জানি, মানে সেটা বোধহয় শেষ পর্যন্ত ছিল, পরের দিকে কিছু কিছু অ্যাডজাস্টমেন্ট হয়েও ছিল হয়তো, কিন্তু মানে আলটিমেটলি ওর মানে ইয়ের দিকে মানে প্রবলেম গুলো না ভ্যালুয়েশন, যে একটা মানুষের মরাল ভ্যালুয়েশন গুলো কি সেটা দেখা গেছে যে যারা তথাকথিত পড়েছে তাদের মরাল ভ্যালুয়েশন গুলো ডিফারেন্ট, মানে হ্যাঁ তাই তো হবে। হ্যাঁ সে জায়গায় দেখেছে গৌতমের ইনভলভমেন্ট, স্যাক্রিফাইস অনেক বেশি। গৌতমের বাড়িতে যে আমরা যে কতবার গেছি, মানে অন্তত মানে সে কিন্তু আমাদের সাথে কোনো, তার মা বাবা ইভেন ভাই দাদা সবাই আমাদের সাথে খুবই ভালো ইয়েছিল, মানে আমরা ওদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া সবই করেছি। হ্যাঁ তো সে এমনি অন্য দিক দিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু এই যে মতাদর্শগত যে মোরাল ভ্যালুজ এর কথা বলছে রাজু বলছে, মানে সেইটা তো খুব স্বাভাবিক কারণেই মানে মিলবে না, এটাই স্বাভাবিক ছিল আর
হ্যাঁ, ওই জন্যই আমি ওই কথাটা বললাম যে ওর ছবির না মূল্যায়ন করতে হলে যারা স্পেশালাইজড, হ্যাঁ, এই ধর সাইকোলজিস্ট হলো বা স্পিরিচুয়ালিজমের মধ্যে রয়েছে, এরকম যারা, আমি বলছি না নাম করা, আমি বলছি যারা সত্যি সাবজেক্টের উপরে কাজ করছে, হ্যাঁ, তাদের দিয়ে যদি এটার অ্যানালাইজ করানো যায়, আমার মনে হয় তার মূল্যায়নটা অনেক ভালো হবে। আর আর্টিস্ট মহল তাদের নিজের মতামত কিভাবে ওর পুরো ছবির মধ্যে একটা জার্নি আছে, ও যেভাবে শুরু করেছিল আর যখন মানে যত অবধি করে গেছে, হ্যাঁ, এই যে একটা স্কালচারকে প্রত্যেকটা ডাইমেনশন থেকে ডিফারেন্ট পাল্টে যাচ্ছে, মানে এইখান থেকে দেখলে বোঝা যাচ্ছে না উল্টো দিকে কি হবে। আমি এই জিনিসগুলো প্রচন্ড পছন্দ করি ও স্কালচারে, যে একটা দিক থেকে আমি যখন দেখছি পিছন দিকটা কি হবে জানি না, ওটা দেখলে একদম ডিফারেন্ট স্কালচার তৈরি হয়ে যায় প্রত্যেকটা অ্যাঙ্গেলে। হ্যাঁ, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ঘোরা যায় বা 180 ডিগ্রি যদি ঘোরা যায়, হ্যাঁ, তো স্কালচারের ভ্যালুগুলো পাল্টে যায়, তার ল্যাঙ্গুয়েজ পাল্টে যায়, যেটা আমি খুব একটা দেখিনি। যদিও আমি কতটা এক্সপার্ট নয়, কিন্তু আমি দেখিনি খুব। না না, এক্সপার্টের সাথে তো এটা না, যেটা হচ্ছে সত্যি এটা উপলব্ধির ব্যাপার না, তুই যেটা উপলব্ধি করেছিস হতেই পারে। এক্ষুনি তো ওরকম নিদর্শন আমার মনেও আসছে না কোনো, তুই যেটা বলতে চাইছিস। কিন্তু যেটা হয়েছে গৌতমের সাথে একা থাকা, মানে একসাথে না, একা আমি বোধহয় বেশি থেকেছি, মানে আমি আর গৌতম একা, মানে দুজন মিলে একা, মানে এইটা সেই গৌতমের একটা উল্টোডাঙার ঘর আস্তানা ছিল, সেই এখন বিধাননগরে নেমে আমরা প্রথমে রুটি ফুটি কিনতাম, রুটি তরকা যা হতো কিনতাম, কোনোদিন হয়তো ডিম ফিম কিনে নিয়ে গেলাম। সেই একটা জমি, সেখানেও ওই ঘরটা ওই জমিটা দেখার জন্যই তৈরি করা। দারোয়ানের ঘর, হ্যাঁ দারোয়ানের ঘর ছিল, দারোয়ানটাকে পটিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, সিকিউরিটির বদলে গৌতম আর কি। সিকিউরিটি থাকতো, কিন্তু সিকিউরিটি অর্ধেক সময় বাইরেই থাকতো, ওই থাকতো ঘরে। হ্যাঁ, ফলে গৌতম থাকতো। তো সেটা আমাদের একটা আস্তানা ছিল, তো সেইটাতে আমি আর গৌতম প্রায় চলে যেতাম। অদ্ভুত ব্যাপার, তখন কিন্তু আমাদের এই ধরনের স্মার্ট মোবাইলও নেই, অ্যান্ড্রয়েডও নেই, কিছুই নেই, কিন্তু বাড়ির থেকেও কোনোদিন খুব যে করেছি যে কোথায় চলে যাস কিছুই বলিস না, এরকম কিন্তু কোনোদিন কেউ বলেও নি, মানে জিজ্ঞেসও করেন। কারণ আমার বন্ধু বান্ধবকে বাড়িতে সবাই ছিল, গৌতম আমার ওর বাড়িতেও যেরকম যেত, আমার বাড়িতেও আমরা সুমিতের বাড়িতে, রাজুর বাড়িতে, তা বলে কি আমাদের বন্ধু সার্কেলটাকে প্রত্যেক ফ্যামিলিতেই সবাই চিনি। সন্ধ্যাগড়ের বাড়িটা কম যাওয়া হতো, কারণ অনেকটা ডিস্টেন্স ছিল, সেই কাশীনগর, সে কোথায় অনেকটা 1.5 ঘন্টার 1.5-2 ঘন্টা লেগে যেত আসল বাড়ি। তো যাই হোক, হ্যাঁ, ও নিজের বাড়ি যেটা, হ্যাঁ হ্যাঁ, মানে পৈতৃক ভিটে যেটা। ওর সে তো আরো কত গল্প এসব নিয়ে, যেটা হচ্ছে হঠাৎ ঠিক হলো, সেটাও গৌতমেরই বুদ্ধি, খামার করতে হবে আমাদের, বুঝলে, শুয়োরের খামার করতে হবে, বুঝলে। তো এবার কি হবে, হ্যাঁ এবার কি হবে না, হ্যাঁ, খামার তৈরি করেছিল হচ্ছে শ্যামল গঙ্গোপাধ্যায়, শ্যামল বাবু কুবেরের বিষয় আশায় ওরা তৈরি করেছিল। এবং সেই খামারে এটাকে ভিউটাকে পাল্টাও, হ্যাঁ, সুনীল টুনিল থেকে শুরু করে সেই খামারে সবাই উৎপলদা ভিউটা পাল্টাও। হ্যাঁ, এটা রয়েছে। হ্যাঁ, এবার ঠিক আছে। না বলছি তো পাগলামোটা কত দূর শোনো, এবার ঠিক হয়ে গেল, মানে আমরা খামার করবোই, এটাই একমাত্র এখন টার্গেট আর কি, মানে লক্ষ্য। জমিও দেখা হয়ে গেল, হ্যাঁ, এটা নিয়ে আলোচনা হয়ে গেল। গৌতমের সন্ধ্যাকরের বাবাকে বলে দিল, জমি দেওয়া, সন্ধ্যাকরের বাবা রাজিও হয়ে গেল, বললো হ্যাঁ ওখানে আমার একটা জমি আছে অনেক বড়, দেখ তোরা যদি ওটা নিয়ে কিছু করতে হয় কর। তা আমরা ভ্যান রিক্সায় করে চলেও গেলাম ওখানে, বুঝলে, গিয়ে জমি টমি দেখেও এলাম। তারপর যখন খরচা হিসেব করতে বসেছি, ওখানে যেতে গেলে কি করতে হবে, হ্যাঁ, সেই মিনিটগুলো লেখা নেই, মিনিটগুলো লেখা হয়নি,
বলছি এইটাই তো বলছি যে তো তোমার ডকুমেন্টই হচ্ছে। আমি বলছি কি হলো বলতো, যখনই খরচার হিসেব করা হলো না, যে ওখানে যেতে গেলে আমাদের কি করতে হবে, প্রথম হচ্ছে ওখানে একটা রাস্তার সাথে জমির একটা কালভার্ট বানাতে হবে, সিমেন্টের কালভার্ট, আর দুখানা ইলেকট্রিক পোল লাগাতে হবে, মানে রাস্তা থেকে জমি পর্যন্ত, বুঝলে? তাতেই তখনের হিসাবই যা দাঁড়িয়েছিল আমাদের ওখানেই ভেস্তে গেছে সব। মানে মানে প্র্যাকটিক্যাল না, সমস্তটা ইমোশনাল। মানে শুয়োর খামার করা যেন, মানে এখন বুঝি শুয়োর খামার করা যেন মনে হয় যেন এই গাছ লাগানো, মানে দুটো গাঁদা ফুলের চারা নিয়ে এসে জমিতে লাগিয়ে দিলাম। ব্যাপারটা তো এরকম নয়, ওরকম ভাবেই ভাবতাম আমরা তখন। হ্যাঁ, তো এইসব ছিল নানা রকমের পাগলাম, যে কমিউন করা হবে। হ্যাঁ, আর্টিস্টদের খামার তৈরির প্রকল্প অনেক হয়েছে, সেটাই তো বলছি, এটা নতুন কিছু নয় তো। প্রবীরটা আমি সমীর ভট্টাচার্য লিখে আছে, সেই খাতা আছে আমার কাছে এখনো। বঙ্গবন্ধু খাতা সমীর ভট্টাচার্য লিখে গেছে। কোথায় মিটিং হচ্ছে? তাপসদা, এরিনা তাপসদার বন্ধুর ঘরে মিটিং হচ্ছে খামার তৈরির প্রকল্পে। খামারের বাজেট তাপসদা করে এনেছে। ফার্স্ট স্টার্ট হলো ছাগল দিয়ে স্টার্ট হবে, ছাগল। ওইটাই তো বলছি, এইগুলো নতুন কিছু নয়, ওই সময় এইগুলোই ভাবা হতো, মানে এটা একটা কনভেনশনাল ওয়ে ছিল যে তার রুট কস্ট এটা ছিল, তার রুট কস্ট এটা ছিল, রুট কস্ট এটা ছিল, সময় বাঁচবে, ছবি আঁকা যাবে, এইটা ছিল রুট। তাই তো, হ্যাঁ, যে কোথাও যেতে হবে না, ওখানেই থাকবো, ওখানেই ছবি আঁকবো, মানে আশ্রমিক টাইপ আর কি। যেটা পরে সেটা আশ্রমের দিকে যাচ্ছিল। আমি বললাম তুই শিব মন্দির বানাচ্ছিস কেন রে? বলে এখানে একটা আশ্রম মতো করবো, বুঝলি, মানে মন্দিরটাকে ঘিরে। এটাকে বলছে না, তখন আমি দিল্লিতে থাকি, বলে তোরা যখন আসবি দেখবি তুই আলটিমেটলি এখানেই ফিরে আসবি। আমাকে বলতো ট্রাই চিরকাল করে গেছে আশ্রম, এবারে তোরা কিন্তু দেখবি ঠিক এই আশ্রমেই ফিরে আসবি, এইসব বলতো আমাকে। তো একটা সাংঘাতিক কথা বলতো সুমিত সাক্ষী, যে আমার ডায়েরি গুলো সব তোকে দিয়ে যাবে। আমি একদম না, ওই গুরু ভাড়া আমি নিতে পারবো না। হ্যাঁ, সেই ডায়েরি গুলোই এখন তোর কাছে বোধ হয়, তোর কাছে কিছু আছে যেটা দেখি পারলে আমরা এক্সিবিশনে দেবো, ওই যেগুলোর মধ্যে স্ক্রিবিল করা আছে, লেখা আছে। তো ওগুলো এক ধরনের মানে ভালো লাগা জায়গা। ইয়ার কি মারতাম তখন সত্যি, আর কি ভেবে যে বলেছিল তোর কাছে দিয়ে যাব ভগবান জানে। ওই তামাকু সেবনের একমাত্র সাথী তো আমি ছিলাম তখন। কিছু সন্ধ্যাকর কিছুটা ডিটা আছে, এই কারণে সন্ধ্যাকর তখন অন্য একটা অর্গানাইজেশনের সাথে ইয়ে হয়ে গেছে, মানে যুক্ত হলেও এন্ট্রি নিয়েছে। হ্যাঁ, অন্য জায়গায় অন্য একটা ইয়ে আমাদের সৌমিত্রদের সাথে তখন যুক্ত হয়েছে। তখন গৌতমের একটা ব্যাপার আমার কাছে এখন ইম্পর্টেন্ট মনে হয়, ও পরের দিকে, মানে শেষ দিকে, মানে ওর দেহ রাখার বছর 2-3 আগে থেকে ও কিন্তু তখন কিন্তু কমার্শিয়াল ওয়ার্ল্ডে ঢোকার চেষ্টা বা তার সাকসেস বা রিকগনিশনটা তখন কিন্তু চেয়েছে। না ও আমাদের মধ্যে, তোকে আমি বলেছি বোধহয়, আমাদের মধ্যে গৌতমই কিন্তু গ্যালারি ফ্যালারিতে ঘুরেছে, আমরা কেউ কোনোদিন গ্যালারিতে যাইনি। গৌতম চিরকালই ছবি বিক্রি করার জন্য বোম্বেতেও গেছে, কলকাতাতেও বিভিন্ন লোকের কাছেও গেছে, দিল্লিতেও গেছে। এটাও ঘটনা, কিন্তু মানে প্রাতিষ্ঠানিক বিরোধিতা করতো এমনি ভাবে ঠিকই, কিন্তু আবার গ্যালারিতেও ওই বেশি গেছে, আমরা যাইনি কিন্তু কেউ। আমি তো এখনো পর্যন্ত যাইনি। সন্ধ্যাকরকে জিজ্ঞেস করলে বুঝতে পারবি, সন্ধ্যাকর হয়তো নিজে না গেলেও ভাইয়া হয়তো কিছু কাজ তো জায়গায় পাঠিয়েছে, কিন্তু নিজে কোনো সময় ছবি নিয়ে গ্যালারিতে যায়নি। গৌতম আর কালীপদ, কালীপদ প্রচুর, হ্যাঁ ঠিকই বলেছে। আমাদের অনেক সিনিয়ররা বলেছে অন্তত স্কলারশিপটা অ্যাপ্লাই কর, মানে সেটা যে সবসময় বিরোধিতার কারণে এরকমও না, এত কিছু করতে হবে তার আগে ওটার একটা আলস্যতাও ছিল, যে
আমাদের স্কলারশিপ ওটাও একটা ব্যাপার ছিল কিন্তু, যে সবসময় যে প্রাতিষ্ঠানিক বিরোধিতা তা নয় কিন্তু, সে ধরে কমে একবার মিলেদা বললো এটা অ্যাপ্লাই কর, ফর্ম এনে দিল হাতে ধরিয়ে, তখন ললিত কলাতে কাজ করি আমি গৌতম, দুজনেই অ্যাপ্লাই করলাম। মানে ওই আসলে ওই যে আবার ছবি, তখন তো ফটোগ্রাফ তুলতে হতো, তখন তো এত ইজি ছিল না, ক্যামেরাম্যানকে ডাকো, একজন কোন ভালো ক্যামেরাম্যানকে দিয়ে তাকে পয়সা দিতে হবে, সে এসে ছবি তুলে প্রিন্ট করাতে হবে, হ্যাঁ অনেক কিছু ব্যাপার ছিল, তারপর কাউকে দিয়ে লেখাতে হবে, হ্যাঁ কেউ একজন এর মনিটরিং বা মনিটর বা এই ধরনের একজন কাউকে দিয়ে স্বাক্ষর করাতে হবে, এই সমস্ত ব্যাপারগুলো ছিল, সেইগুলো আমাদের ভীষণ একটা ইয়ে লাগতো, মানে অত যুদ্ধ মানে তোরা কেন অনেকেই আমরা হ্যাঁ বলছি তো, এই শিল্পীদের টাইপটা বোধহয় এরকম, মানে ধরনটা এরকম যে এত কিছু করতে হবে, ছবি আঁকি দেখ, দেখবে বলবে কিস্তি দেবে, হ্যাঁ সেইটা তো হতো না, না স্বাভাবিক কারণে ওটা তো প্র্যাকটিক্যাল নয়। আচ্ছা এক মিনিট অভিজিৎ, একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে অরিজিৎ সবাইকেই বলছি, তোমাকে বলছি সবাইকে বলছি, সেটা হচ্ছে যে ও কি এরকম চিন্তা করতো যে ধরো ভারতবর্ষ কিংবা আদার বিশ্ব আর কি, গোটা পৃথিবীতে যে আর্টের একটা হেজিমনি চলে, তো এটা তো তুমি মানো নিশ্চয়ই, বা আমরা সকলেই জানি একটা হেজিমনি থাকেই, লোকাল এবং হেজিমনি বলতে কি বলছো তুমি? হেজিমনি কথাটার মধ্যে হেজিমনি তৈরি হচ্ছে, হ্যাঁ আধিপত্যকামিতা, শিল্পের আধিপত্যকামিতা, অর্থাৎ এরকম হলেই ছবি হয়, ওরকম হলে ছবি হয় না, এরকম একটা চিন্তা তো থাকেই জগতে। ও কি সেটা তো এইভাবে না, যে শৈবালদা যেটা বলছে পয়েন্ট গুলো তো ওইভাবে না, ওটা তো তোমাকে যদি কেউ প্রমোট, মতামতটা কি ছিল গৌতম, কি করে ওই যে বললাম, আমরা সবসময় নিজেরা নিজেদের মতো করে প্রত্যেকে আলাদা আলাদা, সন্ধ্যাকর যেমন দেখো, আমি তোমাকে বলছি ও সেজা খুব প্র্যাকটিস করতো একটা সময়, এক্সপ্রেশনিস্ট খুব প্র্যাকটিস করেছে, কিন্তু গৌতম কিছুটা ইয়ে মানে সেই অর্থে রামকিঙ্কর ধর্মী, যদি এইভাবে বলো, মানে কিছুটা সময় পর্যন্ত আমিও কিন্তু এক্সপ্রেশনিস্টদের দিকে কিছুটা চলে গেছিলাম, কেন এই যে শৈবালদার ম্যাক্স মুলারের কার্ডটা তার জন্য দায়ী, মানে আমরা তখন প্রচন্ড পরিমাণে ওই কুনস্টফোরাম বা জার্মান এক্সপ্রেশনিস্ট সমানে দেখছি, বুঝতে পেরেছো? তখন আমরা ইনফ্লুয়েন্স ওটার দ্বারা, মানে তাদের এই চিত্রভাষা, হ্যাঁ তুমি দেখবে গৌতম যত স্পিরিচুয়াল বলো ইয়ে বলো, লাইনের ক্যারেক্টার সব কিন্তু এক্সপ্রেশনই, আলটিমেটলি অভিব্যক্তিবাদী, হ্যাঁ যতই সে ঋষি আঁকুক আর ধ্যানগ্রস্ত ইয়ে আঁকুক, তুমি তার লাইনের ক্যারেক্টার দেখবে ওটা এক্সপ্রেশনই, তার মানে তাই না? থেকে বেরিয়ে গিয়ে ও ন্যারেশনের না না, সে তো তুমি রবীন্দ্রনাথের ছবির মধ্যেও দেখো ওটা একটা এক্সপ্রেশনিস্ট ইনফ্লুয়েন্স আছে। না না তা আছে, আমি বলছি যে ও কি এরকম ভাবতো যে ওখান থেকে বেরিয়ে গিয়ে ফর্মের যে চর্চার একটা ধারাবাহিকতা ছিল 80-র দশকে, সেটা তো এখন ভেঙে গেছে, এখন তো সেটা নেই, এখন ও কি ন্যারেশনের দিকে ঝুঁকে গেছিল? না না, ফর্মের চর্চা বলে জিনিসটা তো পরিষ্কার হলো না, তাই না? ফর্মের চর্চা প্রত্যেকটাই তো একটা ফর্মের চর্চা। আমি লোকাল জায়গার কথা বলছি, লোকাল জায়গার কথা বলছি, লোকাল। তুমি যেটা বলতে চাইছো আমার মনে হয় যে উপরিস্তরের চেহারার কপি, মানে ক্যানভাসের উপরিস্তরের চেহারার কপি, যেটা আমি আগে বললাম যে তুমি ভেতরে না ঢুকে ইনসাইড দ্য স্টোরিতে না গিয়ে ওপর থেকে নকল করার চেষ্টা করছো। যেমন গণেশ পাইনের সংস্করণ অনেক পাওয়া যায়, বিকাশ বাবুর সংস্করণ অনেক পাওয়া যায়, আমি লোকাল যে সেটা উপরিস্তরের কপি, কিন্তু যে কেন সেই চিত্রভাষা তিনি নিলেন গণেশ পাইন বা বিকাশ বাবু, সেইটা হচ্ছে মেন না, যে কেন এই প্র্যাকটিসটায় গেলেন, অন্য এত রকমের ধরনের অভ্যেস আছে চিত্রভাষায়, কেন সে ওই জীবনানন্দ রবীন্দ্রনাথের থেকে আলাদা, এই যে ভাষার, তার মানে কি সে কোনোভাবে তো এই প্র্যাকটিসটা করেই চলেছে না, সেটাই তো বলছি, সে তো সবাই ইন্ডিভিজুয়ালি করে নিজের মধ্যে, সে তো ভেবেই যাচ্ছে। কিন্তু ও কি বলতো সেইটা জানার ইচ্ছা আমার, মানে ও কি বলতে চাইছে, ও কি বলতো আর কি, এই যে নিজের মধ্যে একটা ভাষা তৈরি করতে হবে, বাকিটা সব কপি, সেইটাই।
এটাই আমাদের মতে তো মনে হতো না। তুমি ওই টিআরপির মতো খুঁজছো একটা পয়েন্ট যে হাইলাইট করবে, তা নয় ব্যাপারটা। তা তো নয়, তো পয়েন্টে তো আসতেই হবে না। আচ্ছা তাহলে কেন পয়েন্টের কি আছে? আলোচনাটা নয়, আমরা কি খুব করে ঢেকে মেঘে আলোচনা করছি নাকি? ও আলাদা করে কি আমি গৌতমকে কখনো কানে কানে বলেছি না গৌতম আমার কানে কানে বলেছে? ব্যাপারটা তো এরকম ভাবে ছিল না। না এটা তো একটা সামগ্রিক অভ্যেস ছিল। একটা পয়েন্ট ও ওটাও বলতো, ওই কথাটা খুব একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজে বলতো, এই ছবি টবি সবকিছু বেকার, এই কথাটাও বলতো। ও তো একসময় সবাইকে বলা শুরু করলো, ললিত কলাতে তখন কাজ করি, অ্যান্টি আর্ট নিজে একটা বানালো, বানিয়ে এবার সেটা বলা শুরু করলো ললিত কলাতে, তখন ললিত কলায় কাজ করি। আমাকে ওই এখন নাম বলার দরকার নেই, তাহলে ভাববো আমরা ওইগুলো অ্যাজ এ ডিগ্রি ব্যবহার করছি। এক মহিলা শিল্পী, আমাদের নামকরা শিল্পীর কন্যা, তিনি বললে গৌতম সেই আবার উল্টো পাল্টা বকা শুরু করেছে। হ্যাঁ, তো কি বলে, তখন ওই হঠাৎ এরকম বিগড়ে যাওয়া ছিল মানে ওর মাথায়, যে আজকে এটা নিয়ে একটু করবো, এটা ওটা কিছুই না, এটাও এবার তুই বলবি কেন তুই অ্যান্টি আর্ট বলছিস? এই যে ও অ্যান্টি আর্ট বললে তোর মধ্যে একটা চলে আসবে না, তুই আর্ট করছিস অথচ অ্যান্টি আর্ট বলছিস কেন? সেইটা এই ধরনের গৌতমে ছিল। মানে প্রথমেই উল্টো দিক থেকে শুরু করাটা একদিকে ভালো, কারণ ওটা দিয়ে তর্ক তৈরি হয়। হ্যাঁ, কিন্তু যেটা গৌতমে আমার মুশকিল মনে হতো, ও কোনো আলটিমেট পজিশনে যেতে পারতো না, বুঝিয়ে বলতে পারতো না। ও অনেক কিছু আনবে তার মধ্যে, সেটা স্পিরিচুয়ালিটি বল, বেদ বল, অমুক বল, তমুক বল, হ্যাঁ সমস্ত কিছু টেনে আনবে, কিন্তু তোকে আলটিমেটলি তুই নিজে কনফিউজ হয়ে যাবে কি বললো অ্যাকচুয়ালি। এই কনফিউশনটা ছবির মধ্যেও পাবি, কিন্তু ওইটাই তো বলছি, সে তো আসবেই, স্বাভাবিকভাবে আসবে। সো মাচ অফ থট প্রসেস, যেখানটায় গেলে ঢোকাই মুশকিল হয়ে যায়। না ওই যে শৈবালদা বললো না, যে আমাদের প্যান আর্টের লেখা, ওর পরে লেখা দ্বিতীয় লেখাটা নেওয়া হয়নি ওই কারণে, মানে না শুরু হয়ে যাচ্ছে না শেষ হয়ে যাচ্ছে। আমার এখনো মনে আছে যে একটা তো গতি থাকবে তো, যে এইখান থেকে আমি জিনিসটা বোঝার চেষ্টা করেছি, এইখানে আপাতত আছি, এরপরে কি হবে জানি না। এই যে জায়গাটা, এর কোনো কিছু নেই, মানে পাঁচরে এটা হয়, মানে যেহেতু সব রকমেরই একটা পড়াশোনা করতো, ফলে এইটার সাথে ওইটা জুড়ে দিচ্ছে, ওইটার সাথে ওইটা জুড়ে, যে তার যে কতটা ক্ল্যারিটি, হ্যাঁ সেই ক্ল্যারিটিটা খুব মুশকিল ছিল। তা আমরা গৌতমকে চিন্তা করতাম বলে আমরা অনেক সময় মজা করতাম, অনেক সময় করতাম, কিন্তু একটা সাইকোলজিক্যাল স্টেট। হ্যাঁ বলছি তো, তা নিয়ে অনেক সময় মজাও করতাম। আমি মজা তো করতো, প্রচুর মজা করেছে ওকে নিয়ে, ওইটা নিয়ে। এই তো সুমিত ভালো জানে, আমরা অনেক সময় ওকে ওইগুলো নিয়ে মজাও করতাম। অথচ এটাও ঘটনা যে এই ধরনের টেন্ডেন্সিটা কিন্তু ওই তৈরি করেছিল। হ্যাঁ, এটাই কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে অ্যাকচুয়ালি ওর কাজের ক্ষেত্রে। এই যে ডাইভার্সিফাইড, মানে ডাইভার্সিটি একটা ডিফারেন্ট জিনিস, কনফিউশন একটা আলাদা জিনিস, কিন্তু দুটো একসঙ্গে মিলালে হবে না। না যেমন শৈবালদা বলছিল না যে ও এইটার বিরোধী ছিল, যে আমার এক ধরনেরই কেন হতে হবে। ও বিভিন্ন রকমের, বিভিন্ন সময়, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকমের ছবি আঁকার চেষ্টা করেছে, মানে চিত্রভাষা প্র্যাকটিস করার চেষ্টা করেছে। সেটা আমাদের ছবি দেখলে তাই হবে, মানে আমি তো আমার আগের সাথে এখন কোনো মিল পাই না। আমি মাঝে মাঝে এই কথাগুলো ভাবি, যে দেখলে, লোকে দেখলে কি এর থেকে কোনো মিল খুঁজে পাবে? তো এইটা যে রেগুলার ওয়াইজ প্র্যাকটিস করে, এগুলো বিবর্তনের মতো, মানে এটা চলতে থাকে। হ্যাঁ, ওই যে কখনো স্বদেশী কথা ঘাড়ে চেপে বসে, কখনো মনে হয় না ইউরোপকে কেন নেবো, হ্যাঁ কাঠামো বাদ দিতে হবে। তো এই যে দোতানা বা এই ধরনের একটা দ্বৈততা তো আমাদের সবসময় ছিল, এখনো আছে। এখনো যদি তুই দুম করে কথা বলিস, কতটা কতটা নেব না, এই ব্যাপারটার মধ্যে এখনো তো দোদুল্যমান। আমাকে জিজ্ঞেস করলে আমি এখনো দোদুল্যমান। গৌতমের এই দ্বৈততা ছিল,
গৌতমের শুধু না, আমি বলছি শুধু গৌতমের না, আমি গৌতমের নিয়ে আলোচনা হচ্ছে সেই জন্য জিজ্ঞেস করছি যে গৌতমের মধ্যে না গৌতম আমাদের মধ্যেও গৌতম জীবিত, গৌতম কোন আলাদা লোক না, গৌতম তো সবার মধ্যে, আমাদের মধ্যেই তো। আমরা আজকে উপস্থিত হতাম না, সেটা অন্য কথা। শরীরই স্পিরিটটা একটা ডিফারেন্ট, কিন্তু ওর যে স্পিরিটের মানে আধ্যাত্মিকতা বলো আর যাই বলো আত্মা, সেটা তো আমাদের মধ্যে জড়িয়ে আছে। মানে আমাকে জিজ্ঞেস করলে তুমি কিছুটা গৌতমের পাবে, রাজুকে জিজ্ঞেস করলে কিছুটা গৌতম পাবে, হ্যাঁ, তা আমাদের জিজ্ঞেস করলে তুমি কিছুটা গৌতম পাবে। কিছু মতামত থাকে, আমাদের বাদ দিলে গৌতম সম্পূর্ণ না, তুমি কথাটা বুঝতে পারছো? সেটা নিশ্চয়ই, কিন্তু কথা হচ্ছে যে ওর নিজস্ব কিছু বক্তব্য তো ছিলই, একটা ইন্ডিভিজুয়ালিটি তো থাকে, তো বাদ দিয়ে তো ওই তো রাজু বলছে না, রাজু তো দুই একটা উদাহরণ তোমাকে এক্সাম্পল দিল যে এইটা কিন্তু ও সবসময় বলতো, তার পরিপ্রেক্ষিতে অ্যান্টি-অ্যাডের কথা আমি বললাম। যে ওর এক ধরন, ও তো চিরকালই এক ধরনের বিরুদ্ধচারণতা ছিল, মানে প্রথমেই উল্টো দিক থেকে শুরু করা, সেটা আমরা অনেক সময় বিরক্ত হলেও এটা হতো, যেটা হচ্ছে ইলেকট্রিফাইড করে দেওয়ার মতো, যে একটা আলোচনা শুরু হয়ে গেল ওকে ওর সাথে ইয়ে করতে গিয়ে, ঝগড়া করতে গিয়ে, তাহলে তুই ছবি আঁকাটা তো ছাড়ছিস না, তাহলে কেন অ্যান্টি-অ্যাড বলছিস? আমাকে বলো ছবি আর একদিন বলে ছবি আঁকতেই হবে, কি মানে আছে? বা ছবি এঁকে বিখ্যাতই হতে হবে, কি মানে আছে? যেটা আমার এখন মনে হয়, সত্যিই তো আমার ভালো লাগে বলে আঁকি, এখন তো আমার একদমই তাই মনে হয়। হ্যাঁ, এবার এক্সিবিশন করতে হবে, করবো যদি ক্ষমতায় খোলায়। তো এটা আমার গৌতম অনেকদিন আগে ট্রেনে ঝুলতে ঝুলতে বলতো, আমরা মানে কলেজ যাচ্ছি। আচ্ছা, এবার সুমিত একটু বলো। সুমিত তোমার শুরু করো। আমি বোধহয় বেশি বক বক করছি। না না, ঠিক আছে, এটা তো এসে যাচ্ছে। না হ্যাঁ, এসে যাচ্ছে তো, ওটাই এসে যায় না, কারণ আমি আর ও দুজন ইন্ডিভিজুয়ালি থেকেছি অনেক বেশি এদের সবার থেকে। বল সুমিত। এবার জানি না সন্ধ্যাকার কেন এলো না। সন্ধ্যাকার আসা উচিত ছিল, সন্ধ্যাকার অনেকটা বছর থাকলে ভালো হতো, সন্ধ্যাকারও অনেকটা সময় ওর সাথে একটা ঘরে অনেকটা সময় ছিল, ও আর কালীপদ বিশেষ করে, মানে একসাথে সহাবস্থান যেটা বিছানাটা থাকে। এবং আমিও যেতাম, আমিও দুর্গানগরে প্রচুর দিন কাটিয়েছি, কিন্তু ওরা যেমন থাকতো আমি একদিন থেকে চলে আসতাম, আবার পরের দিন যেতাম, আমাদের পুরো সময়টা অনেকটা। এই যেমন ধরো থাকার কথা বললো না, এটা আমার একটা জিনিস মনে পড়ে গেল। একদিন গেছি, রাত্রেবেলা কি রান্না আছে বললো, এই ভাত দিয়েছে আর একটা তরকারি আছে। সে তরকারি কি বলতো, নারকেল তেল দিয়ে বানিয়ে রেখেছে, মানে খাওয়া যাচ্ছে না। নারকেল তেল না, সরি, মাথার তেল দিয়ে মাথার নারকেল তেল দিয়ে ও করেছিল, ডিম ভাজা করেছিল। এবার সেটা সন্ধ্যাকর খেয়ে নিয়েছিল, সন্ধ্যাকর তো ঢ্যামনা টাইপের, সন্ধ্যাকর খেয়ে নিয়েছিল, কিন্তু গৌতম খেতে পারেনি, গৌতম নিজেই খেতে পারেনি। হ্যাঁ, এবার আমি দু তিনটে গল্প বলছি ও ছবি আঁকা সম্বন্ধে। তো রাজু আর অরিজিৎ বলেছে আর কি, আমি নতুন করে ছবি আঁকা ধরন বা তার আধ্যাত্মিকতা বাদ দিলাম আর কি। আমি দু তিনটে ঘটনা বলছি, সেই ঘটনার সঙ্গে তোরা কেউ জানিস না, সেটা তো আমি একমাত্র ডাইরেক্টলি জানি আর কি, কারণ আমি ইনভলভ ছিলাম। ওর হাতে পয়সা নেই আর কি, যেমন শৈবালদাকে যেমন বিরক্ত বল বা শৈবালদার উপর রাগ করা বল, শৈবালদার কাছে গিয়ে ঝাপাতো, যেরকম রাজুকেও যেমন বলতো, ঠিক আছে, এরকম তোকেও বলতো, যাকে তার মনে হতো যার কাছে তার কিছু পাওয়া যায়, তখন ইকোনমিক কন্ডিশনের জন্য সবাই আমরা বলতাম, ও বলতো, এটা নতুন কিছু নয়। এবার একটা পুজোর কাজ আমি জোগাড় করেছিলাম, সেটা রানাকে তোর মনে আছে, রানার পাড়াতে একটা কাজ জোগাড় হয়ে গেছিল হঠাৎ ভাবে, ওখানে একটা পুজোর কাজ ধরা হয়েছিল, এবং সেটা কি মনে, রানা বলে এটা করা যাবে, আমি বললাম একটা ড্রয়িং দিয়েছিলাম, একটা প্যান্ডেলের একটা ড্রয়িং আমি করে দিয়েছিলাম, ড্রয়িংটা বাইরে ফেসিয়াটা পুরোটা, তো সেটা অনেক বড় কাজ ছিল। এবার গৌতমকে বললাম তুই কি পারবি করতে? গৌতম বললো অম্লান বদলে, যেমন গৌতম বলে সব ব্যাপারটা খুব সহজ ভাবে, তো সেটা করে দিল বললো। এবং তার ওর ভেতরে কি কি হবে, ভেতরে স্ট্রাকচার সব, দেয়াল ফেয়ালে কি কি ড্রয়িং হবে, সেই ড্রয়িং ওটা হলো। তো ওরা পাড়ার লোকেরা ঠিক আছে চল এটা করা যাবে, করেছিলাম আমরা কাজটা কোলাজে, ঠিক আছে। এবং কাজটা এখন মনে হয় খুবই বড় কাজ ছিল, কিন্তু গৌতম যেটা করেছিল তার আমি ইনভলভ হতে চাইনি আর কি, যেহেতু রানার যেটা গৌতম পুরো কাজটা করবে।
কিন্তু একটা সময়ের পর বোঝা গেল যে আমি যদি ইনভলভ না হতাম তাহলে কাজটা কমপ্লিট হবে না। তার কারণ তোকে বলছি, আমাকে 2 মাস ধরে কাজটা হয়েছিল, গৌতম একটা লোককে দিয়ে কাজ করিয়েছিল, আর কোনো লোক আনেনি। এবার আমাকে রানা বলছে, সুমিত এটা এইভাবে যে চলছে কিভাবে হবে আর কি, কারণ একে হচ্ছে তোর ওই প্লাইয়ের উপর কাপড় লাগিয়ে মানে সময় শেষ হবে কিনা। মানে তোমাকে বলতে পারছি আমার। হ্যাঁ দেখো একটা কথা বলি এই মুহূর্তে, তুমি পুজো প্যান্ডেলের কথা বললে তো, এই আমি যেখানে না আমি তাহলে বুঝতে পারবো ক্যারেক্টারটা বলছি, আর কিছু না। ও কিন্তু এখানে একটা পুজো প্যান্ডেলের কাজ করছিল, আমার সঙ্গে দেখাও হয়েছে। হ্যাঁ সেটা উৎপলদার পাড়াতে করেছে। হ্যাঁ এবার ওটা তুমি জানো, এটা তুমি জানো তো। এবার আমি আমারটা বলি, আর আমি আমি আর গৌতম সম্বন্ধে কি বলবো, আমরা প্রত্যেকেই ভালোবাসি বলে আজকে এসছি। এখনো তার ও বেটা আমাদের কাছে জীবিত আছে বলেই আমরা এসছি, নাহলে আমরা আসতাম না, তুমি আসতে না, রাজু আসতো না, অরিজিৎ আসতো না, শৈবাল দাও আসতো না। কারণ আমরা প্রত্যেকেই অনেক কিছু না কিছু ভুক্তভোগী, আর কিছু না কিছু ভাবে ভালোবাসা ওর সঙ্গে জড়িত আছে, সেই জন্য আজকে এসছি। তুমি এই ছবি যেটা দেখলে বুঝতে পারবে এই পুজোটা কেন বলছি। যে এবার আমাকে রানা ধরেছে প্রতিদিন সকালবেলা রাত্রিবেলা ফোন করে, সুমিত কিছু হচ্ছে না, ও এসে শুধু গঞ্জিকা সেবন করছে, আর কোনো কাজ করছে না। আর একটা লোক নিয়ে এসে কাজটা ভলিউম সাংঘাতিক বড় কাজ ছিল। এবার আমি আবার সে পাড়া থেকে একে তাকে ধরে ছেলে পাঠিয়ে কাজ করা শুরু করলাম, তাতেও হচ্ছে না। গিয়ে দেখি 7:30 8টা অব্দি 9টা অব্দি উনি খেয়ে বসে আছেন, জাস্ট কোনো কাজে হাত দিয়ে। সকালবেলা থেকে রাত্রি 9টার পর আমার কাজ ছিল সাইকেল চালিয়ে ওকে তুলে, আরো একটা পার্টনার ছিল, সে পার্টনারটা এখন নেই, তাকে ডেকে আবার আনতে পাঠালো টালিগঞ্জ ফাঁড়ি থেকে, অরিস বুঝতে পারছিস, সেখান থেকে নিয়ে এসে সে খেত, তারপর সারা কাজ হতো। এটা হচ্ছে গৌতম। এবং এটা কি করে কাজটা উঠেছে আমি এখনো জানি, আমি বলতে পারবো না তোকে। আমার কাছে কিছু ছবি আমার কাছে আছে, তোকে দেখাতে পারলাম না। কাজটা খুব ভলিউম ছিল, যা কাজটা প্যান্ডেলটাই কমপ্লিট হয়েছিল, অনেক কিছু করার ছিল, হলো না। এবং তা সত্ত্বেও গৌতম আমার কাছে প্রিয় আর কি, ঠিক আছে। এরপরও অনেক ঘটনা আছে যে, কিন্তু কথা আছে সবটাই ও গৌতম আর কি। তোমাকে ওর সঙ্গে থাকতে গেলে, ওকে ভালোবাসতে তোমাকে এটা মেনে নিতে হবে। অরিজিৎ মেনেছে, রাজু মেনেছে, শৈবাল দাই মেনেছে, আমরা যারা সঙ্গে ছিলাম। ঘটনার ছবি, এবার ছবি সেই শিমুলির বাড়ির দেওয়ালে বললো যে আমাদের এটা করতে, শিমুলির বাড়ির দেওয়ালে। হ্যাঁ সেটা হয়ে উঠলো না, আলটিমেটলি কমপ্লিট হলো না, কমপ্লিট হলো না। ও যেটা হয় ওর যে স্বাভাবিক ব্যাপার, যেটা কাজ ছেড়ে চলে আসে আর কি। হ্যাঁ মানে ওকে দিয়ে কাজ বার করানোটা কাজ ছেড়ে চলে আসে না। এই যে সুমিত বললো, এছাড়াও ও পাড়াতেও কিছু করেছে, যেমন তোমার পাড়াতেও করেছে উৎপলদা, সেরকম ও নিজের পাড়াতেও কিন্তু করেছে। হ্যাঁ কিন্তু সেইগুলো প্রায় এরকম ওরকম মাঝে মধ্যেই হয়েছে, যে করেনি, তার জন্য পয়সা পায়নি, পুরো পয়সা দেয়নি, একদমই দেয়নি, ক্ষতি হয়েছে, প্রচুর ক্ষতি হয়েছে, এরকমও হয়েছে। কে দেবে এটা? তুই এক জায়গায় প্রফেশনালি কাজ করতে গেছিস, তুই যদি ঝুলিয়ে দিস এই ঝামেলা। হ্যাঁ আমরা বন্ধুরা আমরা মেনে নেবো আর কি, কিন্তু পাড়ার অন্য যারা লোকেরা মানবে না, ঠিক আছে। এটা প্রবলেম, যারা গৌতমের সঙ্গে ছিল এই প্রবলেমটা মেনে নিয়ে আমরা ছিলাম। আর কত চলে গেছে, আর চালানোর দরকার নেই তো, আমরা মোটামুটি সবাই বলেছি। উৎপলা তুই বন্ধ করতে পারো, বলবি? রাজু বল। আমার যেটা মনে হয় এটা ওনা স্ট্রাকচারড ওয়েতে সিস্টেম মেনে পুরো জিনিসটাকে চলা না করতো না, ছিল না। যখনই দেখতো সিস্টেমের মধ্যে পড়ে যেত, সেটাকে এসকেপ করতো, অ্যাভয়েড করতো। হ্যাঁ অ্যাভয়েড করতো, এটাই কারণ। না সবকিছু তো এই যে ওই যে বাড়িটাতে এখন আছে না, ভারতী বাড়িতে আছে, সেই বাড়িটার টাকা যখন ও পেল, ওর যে ভাগের, ওর জমির ভাগের টাকা যে ভারতী পেল, ওকে অনেকবার বলেছিলাম যে ওকে ঝামেলা তো পোয়াতো, কিন্তু ও শুনবে না তো। ও নিজের জগতে থাকতো না। একটা জমি কিনেছি, সেটা ছোট ঘর করে থাক, হবে না, আর বাদ বাকি কিছু টাকাটা রাখ, যেটা খাওয়ার জন্য অন্তত কারোর কাছে বলতে হবে না। শোনেনি কোনো, শেষ জীবন অব্দি ওকে ছুটতে হয়েছে। এটা তো, আর আমরাও কিছু করতে পারিনি ওকে। আমরা এমন জায়গায় কেউ ছিলাম না যে ওকে সেই জায়গায় একটা জায়গায় নিয়ে স্টেবল জায়গায় নিয়ে যাবো না। আমরা স্টেবল না, তোকে স্টেবল করতে পারি এই ভুগতে না। ওকে করতে গেলে তো তুই আনস্টেবল হয়ে যাবি। হ্যাঁ প্রবলেমটা তো এইখানটা। হ্যাঁ শুনবে না কথা, তোকে রিস্কে ফেলে দেবে না। হ্যাঁ আমি বললাম যে না, আমি মেয়ের জন্য কিছু করে যেতে হবে।
যে মেয়েটা বুঝে নেবে, তুই তোরটা বোঝ, ছোট দুটো ঘর কর, ছোট একটা জমি কেন, বা একটু টাকাটা রাখ ব্যাংকে রাখ, নেবার। না কিন্তু না, একটা মেয়ে তো জায়গায় বিয়েও হয়ে গেছে, তুই না, যখন আমি বলছিস যখন তখন তো বিয়ে হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে মেয়ন্ত তো তখন এ তো ঠিকই আছে, বাবার হ্যাঁ হ্যাঁ, স্বাভাবিক পিতৃস্নেহটা ব্যাপার। থাকবে, যেটা খুব হ্যাঁ, স্বাভাবিক সে ভাবে। স্বাভাবিক ব্যাপার, ওটা স্বাভাবিক ব্যাপার। ও যেটা চেয়েছিল যে ও মেয়েও আর্টের মধ্যে যাক এবং ভারতীয় আর্টের মধ্যে যাক, সেটা কিন্তু হয়েছে। হ্যাঁ, সেটা আছে। আমরা সবাই আছি রাজু, আমরা সবাই আছি, সবাই আছি, সবাই আছি, আমরা সবাই আছি। আজকের দিনে অব্দি আজকে দাঁড়িয়ে আছি কারণ ওই গৌতমের জন্য দাঁড়িয়ে আছি। আমরা একটা মুহূর্ত না অরিত ভুলেছেন, আমরা ভুলেছি, এটা গৌতমের দান, তো মানতে হবে। না তো সবাইকে বরং এখন একটা যেটা হচ্ছে ইনভাইট করা, অন্তত যে আমরা 19 থেকে 24 তারিখ অব্দি একটা ওর মেমোরিয়াল একটা এক্সিবিশন করার চেষ্টা করছি। তো সেইটা খুব আড়ম্বরপূর্ণ নয়, মানে খুবই সাধারণ ভাবে করা, মানে এখানে কোনো হ্যাঁ মানে জাস্ট ওকে স্মৃতিচারণ বলতে যেটা বোঝায়, অনেকে কন্ডোলেন্স মিটিং করে, আমরা সেটার পরিবর্তে ঠিক করেছি যেটা একটা ও অন্তত ছবিগুলো নিয়ে কাজগুলো নিয়ে যদি একটা ছোট করে হলেও এক্সিবিশন করা যায়। তো আমাদের স্বার্থ অনুযায়ী আমরা ওই ডিসিলাতে হলটা বুক করা হয়েছে 1900 থেকে 19 তারিখ থেকে 24 তারিখ, দুপুর 3টে থেকে রাত্রি 8টা অব্দি, 8টা অব্দি খোলা থাকবে। তো অন্য যারা দেখছে যদি আমাদের পরিচিত কেউ হয় থাকে এবং তারা যদি ইন্টারেস্টেড হয় অবশ্যই জানানো হচ্ছে এটা। হ্যাঁ জানালাম, এটা তো যদি যারা লাইভ দেখবে তারা শুনতে পাবে। হ্যাঁ না, আলাদা করে গিয়ে আমরা কেউ যাইনি, আলাদা করে গিয়ে কাউকে বলা হয়নি। না, কাউকে বলা হয়নি, না বলা হয়নি এটা। না আমরা তো ওইভাবে ভাবিও নি, মানে ওটা তো এটা কোনো প্রফেশনাল বা কমার্শিয়াল অ্যাপ্রোচ থেকে করাই না, ওটা একটা মেমোরিয়াল মানে এরপর যখন পাওয়ার সুযোগ হবে আর ওর জন্য কি করতে পারবো নানা রকম ভেবেও আমার মধ্যে মনে হয়েছে এটাই ভালো উদযাপন আর কি, ওর সক্ষতা এবং ওর ইয়েকে উদযাপন করার এটাই একমাত্র ভালো পদ্ধতি আমার মনে হয়েছে, আমাদের মনে হয়েছে, তাহলে এটাই আমাদের সামর্থ্য অনুযায়ী করার চেষ্টা করছি, এই আর কি। তোমরা একটু চালিয়ে যাও। ঠিক আছে তাহলে, হ্যাঁ সন্ধ্যাকার যদি তুমি আগে পরে কালকে পাও কিনা, ওরা থাকলেও ভালো হতো। হ্যাঁ ঠিক আছে তাহলে। শৈবাল্লা কোথায় চলে গেছে? শৈবাল্লাকে ডাকো। শৈবাল, হ্যাঁ তোমাদের আর কিছু কথা থাকলে বলো শৈবালদা। না আর কিছু কথা নেই, আর কিছু কথা নেই। না শৈবাল্লা ডাকো, তুমি একটু ইয়ে করে ডাকো। এখন তো ফোন তো আটকে আছে, আমি করবো কিভাবে? না শৈবালদা নেই কোথাও, শৈবালদা ওদের কোথাও কাজে বেরিয়ে গেছে, বন্ধ করে দিলেই হয়, বন্ধ করে দিলে তাহলেই হবে। হ্যাঁ না তুই তো রাজু কিছু বলবি আর? না রাজু কিছু বলবি না, সেই ধরনের কিছু বলার নেই, খালি না কিছু মনে পড়ে গেলে হতে পারে। না মনে পড়ে গেলে দেখ, সে তো রাতভর আমরা আলোচনা করে যাবো। হ্যাঁ এবার মনে পড়তেই থাকবে। আর তুই যাবে আসছিস রাজু, সেদিন তুই আসিস কিন্তু শেষের দিকে দিয়ে আসবি। তুই বোধহয় 22 তারিখ আসবি না? 22 তারিখ আমি কলকাতায় পৌঁছবো, 23 তারিখ আর 24 তারিখ আমি থাকবো। ঠিক আছে তাহলে অনেক কথা হবে, তাহলে নিশ্চয়ই সামনাসামনি কথা হলে, হ্যাঁ সামনাসামনি কথা হলে অনেক কিছু জানা যাবে। নিশ্চয়ই। ঠিক আছে, উৎপল কিছু বলবে নাকি? সে কোনো বলার আমার বলার যেটা থাকছে সেটা হচ্ছে যে যেটা কয়েকদিন আগে শৈবালদার সঙ্গে কথা তুমিও তোমার সাথে একটু গৌতমের তো যেটুকুনি ইয়েছিল তার থেকে যদি কিছু বলতে পারো বলো, বলে সমাপ্ত করো। হ্যাঁ আমার তো তুমি যেভাবে গৌতমকে চেনো আর কি, কোনো একটা জায়গায় ওর সঙ্গে আলাপ হয়েছিল তোমাদের সঙ্গে, ব্যাঙ্গালোরে। ব্যাঙ্গালোরটা পরে হয়েছে, তার আগে আমাদের বোধহয় ওই এক্সিবিশন গুলোতে আসতো, প্যানাটে আসতো, তারপরে আমরা যে এক্সিবিশন গুলো করতাম সেখানে আসতো। চিত্রকরও কারণ হতে পারে একটা, না? চিত্রকর একটা কারণ ছিল, কারণ আমিও যখন যেতাম ও আসতো ক্লাস নিতে, ওকে দেখতাম খুব মানে খুব সিনসিয়ারলি ও টিচারিটা করতো আর কি, মানে যাকে সিনসিয়ার হওয়া বলে আর কি, সেটা যেটা শৈবালদা আর কি ব্যাখ্যা করে বললো আর কি। ও ড্রয়িংও খুব ভালো লাগতো আমার দেখে, হাসি মুখটা খুব মনে পড়ে এখন
সেই হ্যাঁ, হাসি খ্যাকশিয়ালের হাসি, আমরা বলতাম খ্যাকশিয়ালের হাসি। আমার থেকে তো খ্যাক বয়সে খ্যাক করে হাসতো। 5 বছরের ছোট, কিন্তু যাই হোক বন্ধুর মতন মিশতাম আমরা। রাস ইয়েতে গিয়ে ব্যাঙ্গালোরে গিয়ে আমার সঙ্গে কিছু কথা হয়েছিল, ও বলেছিল কিছু কিছু বোম্বে টোম্বেতে লোকের সঙ্গে ওর কিছু যোগাযোগ হয়েছে, হ্যাঁ, কোনো মহিলা কোনো এরকম আর কি, তারা ওর কথা ভাবছে ইত্যাদি ইত্যাদি এরকম আর কি। এখন ব্যাপারটা হচ্ছে তখন তো আমরা সবাই দৌড়চ্ছি আর কি, সেই অর্থে বেঁচে থাকার দৌড় যাকে বলে আর কি, বেঁচে থাকার জন্য কি করতে হবে, কি করা যায়, কি করতে হবে, এইসব আর কি। তার সঙ্গে ছবি আঁকা, ছবি ধরে রাখতে হবে, ছবি আঁকতে হবে। এবং এই যে তোমরা এত কিছু যে আলোচনাটা করলে, এক ধরনের রাজনৈতিক চিন্তা আচ্ছন্ন হয়ে আমরা কাজ করার চেষ্টা করছি, আবার একই সঙ্গে সেখানে এস্থেটিক্যাল একটা জায়গা খোঁজার চেষ্টা করছি, আবার একই সঙ্গে ওই যে মানে আজকে যেটা খুব প্রকট যে গ্লোবাল এবং লোকালের যে দ্বন্দ্বটা আর কি, একটা দ্বন্দ্ব তো আছে, যেমন দ্বন্দ্ব নেই মিল আছে, আবার দ্বন্দ্বও আছে। সেই জায়গাটা তখন অত অস্পষ্ট থাকলেও একটা ছিল আমাদের, সেটা রাজনৈতিক কারণে অন্য কোনো ভাবনা থেকে আর কি। তা সেসব থেকে এখন এত দূর পেরিয়ে এসে এখন মনে পড়ে ওই যে একজন কাজ করে গেল, অথচ তার কি কিছু মূল্যায়ন হবে না? তার তো কিছু সংরক্ষণ থাকা দরকার, তার কিছু থাকা দরকার। সেই হিসেব করেই আর কি এটা করা। হয়তো এইগুলো চলবে, আরো অনেকের জন্য এটা করা যেতে পারে। যেমন আমাদের দেবাশিস চক্রবর্তী এত কিছু করলো, অথচ কতটুকু পেলো? এই হচ্ছে প্রশ্ন আর কি। ও যেমন খুব পুরো অ্যাক্টিভ ছিল, মানে ভীষণ অ্যাক্টিভ একটা ছেলে ছিল, প্রচন্ড অ্যাক্টিভ ছিল। এবার ছবি কেমন কি সেটা তো কাল বিচার করবে, সে তো আর আমি তুমি বা এখনই বলতে পারি, আমরা কিছু আমাদের কমেন্টস থাকবে কাল বললে না, এমনিতেও মানে সবার কাছে যে একই রকম হতে হবে তা তো নয়, মানে নেই। তা কথাটা হচ্ছে যে এই সব মিলে ঝুলে যে জিনিসটা হচ্ছে, আমাদের তো কোনো সংরক্ষণ হয় না। ব্যাপারটা হচ্ছে যে 2020 সালে যে চেষ্টা একটা হয়েছিল যে যারা এই এর বাইরে থাকে আর কি, একটা নেটওয়ার্কের বাইরে থাকে, তথাকথিত নেটওয়ার্ক আর কি, ছবির জগতের যে নেটওয়ার্ক তার বাইরে থাকে, তারা তাদের কাজগুলো কোথায় যাবে? এর তো কোনো, আমাদের দেশে তো কোনো ব্যবস্থা নেই যেগুলো সংরক্ষণ হয় কি হয়, আর্কাইভ বলে তো কোনো পদার্থ নেই। তখন একটা চেষ্টা হয়েছিল, যে নানা কারণে সেটা ব্যর্থ হয়েছে। তা পরবর্তীকালে আমার যেটা মনে হয়েছে যে আমি যাদের চিনি বা যাদের সঙ্গে আমার চেনা আছে, যারা কাজ করেছে, কাজ তো করেছে, কাজ তো তারা করে, কাজ করে না এমন তো নয়, কিন্তু কাজ করে তার ফলটা কি হচ্ছে, তাদের তাদের কাজগুলো যাচ্ছে কোথায়, তাদের কি হচ্ছে, তার কোনো মানে মূল্যায়ন বলে কিছু নেই। মানে আমি মানিটারিলি বা অন্য বৈষয়িক ভাবে লাভবান হলো, হ্যাঁ, গাড়ি বাড়ি হলো, গ্যালারিতে গ্যালারিতে ছেয়ে গেল তার ছবি, এই কথা বলছি না। আমি বলছি যে ডিসকোর্সে আসছে কিনা কাজগুলো, টোটালিটিতে ডিসকোর্সে আসছে কিনা, তাদের আনার জন্য সংরক্ষণ হচ্ছে কিনা, এই জায়গাতে এটা আমার সামান্য একটা প্রচেষ্টা আর কি, এটাই চেষ্টা করছি। এই কয়েকদিন আগেই কয়েকদিন এই গতকালই বোধহয় শৈবালদার সঙ্গে কথা হচ্ছিল যে এইগুলো করা দরকার, এই আর কি, মানে এগুলো রাখবো। শৈবালদা তুমি কিছু বলবে? আমরা শেষের দিকে চলে এসেছি, তো তুমি কন্টিনিউ করতে পারলে ভালো। আমি তো তোমাকে কবে থেকে বলছি যে উৎপলদা ভাবছো যখন করো করো। ব্যাপারটা হচ্ছে আমি কোনো ইনস্টিটিউশন নই, আমি একা লোক, একা যতটা পারছি চেষ্টা করছি, একাই করতে হবে, ছবি একাই করতে হবে, এইটাই আর কি। শৈবালদা কিছু একটা বলতে চাইছিল, শৈবালদা বলো। মানে এটা পত্রিকা যেভাবে হোক, তবে এই ধরনের কাজগুলো করার ক্ষেত্রে তো একক প্রচেষ্টায় সম্ভবপর না। একটা আর্কাইভ, ডকুমেন্টেশন ইত্যাদি সেগুলো প্রিজার্ভ করা, তার জন্য দোকা ত্রিকা, হ্যাঁ, চতুর্থ পঞ্চম ব্যক্তি প্রয়োজন। না না, সেটা দরকার আছে। আমি ট্রাই করেছিলাম কিন্তু সেটা ফেল করছে। আজকের যুগের যে আবহাওয়া তাতে ফেল করছে ওটা। আজকের মোটিভেশনটা না, এখন 10 বছর আগের থেকে তো আরো কন্ডিশন খারাপ এখন। হ্যাঁ, খারাপ হচ্ছে, আরো খারাপ হচ্ছে, আরো খারাপ হচ্ছে। আমাদের এই কথাগুলো শোনার লোক নেই। না, তবে তুমি এখন দেখবে যে প্রচুর ইন্ডিপেন্ডেন্ট চ্যানেল, তুমি বলছো না, হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট চ্যানেল ভর্তি, কিন্তু প্রচুর দেখবে কে কোথায় কেউ পলিটিক্যাল করছে, কেউ করছে। কালচারাল প্র্যাকটিসে যারা আছে তারা দু রকমের জিনিস আছে, একটা হচ্ছে এস্টাবলিশমেন্ট পন্থী একদল আছে, আর একদল এটা সুবিধা হচ্ছে সেন্সরের কোনো ব্যাপার নেই তো, ফলে তুমি করতেই পারো। সোশ্যাল মিডিয়ার যে সুযোগ আছে, সেই সুযোগটা কাজে লাগানো, হ্যাঁ, সেটাকে কাজে লাগানো হয়। তা আমার কথা হচ্ছে আউট হয়ে গেল কেন? কিন্তু একটা এইমস সাবজেক্ট রাখতে হবে, একটা এইমস থাকবে। হ্যাঁ, সেটা করা যায়, কিন্তু সেটা করতে গেলে তো অনেক সমস্যা তৈরি হচ্ছে দেখে আমি ভাবলাম যে এটা একাই করি আর কি। মানে আমি একটা উদ্যোগ নিই, এবার সেটা শুরু করুক। তাই চেয়েছিলাম আমি আগে যখন শুরু করেছিলাম, সেরকমই প্ল্যান ছিল, কিন্তু আলটিমেটলি তাই তো হয়। তবে শুরু একজন করে আর সবাই তখন ভিড়ে যায় পাশাপাশি। হচ্ছে যে আমাদের দেশে কিছু করতে যাওয়া মানে হচ্ছে কতগুলো ধারণা, সেগুলো ইম্পোর্টেড হয় আমাদের দেশে, সেই ধারণা অনুযায়ী করতে হবে।
এখন সবকিছু তো ওরকম হয় না। আমার দেশে কাদামাটি মেখে আমি কিভাবে করবো না করবো সেটা আমার ব্যাপার তো, তাই না? সয়েলটা যেরকম আছে কিভাবে করতে হবে, এখানকার মাটি যেরকম আমার জমি বুঝে সেটা করতে হবে আর কি। কিন্তু আমি যেটা বুঝলাম যে ওইটুকু আমি একা একা পারি। তারপর যেহেতু যদি কেউ করবে, কোনো ইনস্টিটিউশন তৈরি হয়। আমার তো মনে হয় উৎপল দা এটা খুব একটা খারাপ কিছু হলো না। না, হলো না তো। আমি দেখেছি আগে যারা করেছে অন্যান্য ফিল্ডে, কবি, সিনেমার নিউ ফিল্ম মেকাররা বা এরা, আমি এগুলো ফলো করে দেখেছি, যথেষ্ট সাকসেসফুল এবং প্রচুর লোক সেগুলো ভিজিট করে। ধরো ফিল্মের উপর যে সব থেকে বড় যে বিশেষজ্ঞ আসবে কলকাতায়, তিনি যখন এই যে রাজুকে তুমি ওই অত সুদূর ইয়ের থেকে যোগাযোগ করে লাইভ কথা বলছি, এটা তো এইটা তো একটা ফল, অন্য সুফল তো বটেই। এটা তো রাজু বুঝতে পারলো। এবার ও যদি কোনো কিছু ভাবে বা করে, তখন দেখা যাবে সেটা কিছু হয় কিনা। মানে আমরা সবাই ভাবতে পারি এই জিনিসটা নিয়ে, সে ভেবে কি করা যায়। আমাদের দেখা হবে ওখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা বিশেষ আলোচনা রাখা যেতে পারে। হ্যাঁ নিশ্চয়ই। না, আমরা তো এমনি শেষের দিন আলাদা করে বসছি আরেকবার একটু মেমোরিয়াল টকিং এর জন্য, বলি এই যে যাব মানে এক্সিবিশনের শেষে গৌতমের যেটা নেওয়া হয়েছে সেটাকে আরো বড়, এই যে ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে গৌতম বলে নয়, আরো অনেক লোক, অনেক মানুষ আছে, অনেকেই আছে, যেটা নীলোৎপল নিয়েছে। তো সেটাকে আরো কি করে আরো মানে কিছুটা আদার্স এর মধ্যে যারা পড়ে, এক্স্যাক্টলি একদম আদার্স, আমরা আদার্স এর দলে পড়ি খানিকটা, সেই রকম আর কি। এখন কথা হচ্ছে এটা করে আমার লাভ কি, করে কি হবে, এইসব ভাবনা থেকে বেরিয়ে গিয়েই করছি আর কি। এর ফাউন্ডেশনটা স্ট্রং করার কথা ভাবা যেতে পারে এবং করা যেতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রয়োজন কথা হচ্ছে আমাদের এখানে, আমি এখন একটা এইসব করতে গেলে কি হয়, একটা ভালো সেটআপ তৈরি করতে হয়। সেটআপ তৈরি করা মানে সেখানে হচ্ছে ইনভেস্টমেন্ট মানে তার পেছনে কতগুলো লোক আছে, এবং তাহলে তুমি অনেক কিন্তু প্রফেশনাল, মানে লোক অনেক কমার্শিয়াল হয়ে যাবে, ওটা অত দরকার হয় না। এটা খারাপ হচ্ছে না তো? ওই ফ্রিডম নিয়ে তুমি কাজ করতে পারবে না, আমিও পারবো না। এই যে তোমরা, তুমি যখনই কেউ ইনভেস্ট করবে তখনই তার গাইডেন্সে চলতে হবে না, এগুলো তো মুশকিল। এটা আমি চাইছি এরকম ভাবেই হোক, একটু এলোমেলো ভাবেই হোক না, অসুবিধে কি আছে? হ্যাঁ, এটা আমিও তো তাই বলছি, এটা ভালোই তো হলো, খারাপ কি হচ্ছে? এই সংজ্ঞাটা আমি যেটা বলছি, কারণ আমি এই ফিল্ডে রয়েছি তো, খুব বেশি ইনভেস্টমেন্টের দরকারও হবে না। আর যেটা মনে হচ্ছে এলোমেলো, সেটা খুব সহজে অর্গানাইজ করা যেতে পারে। এবং এর থেকে তুমি ভালো, সেটা বলতে তুমি একটা ভালো ক্যামেরা কিনতে পারো, আর কিছু লাইট অ্যারেঞ্জমেন্ট, স্পিকার, এই জিনিসটাকে তুমি করতে পারো। এটা ছাড়া আর তো বেশি কিছু, আর পেছনটার ব্যাকগ্রাউন্ডটা তুমি যদি চেঞ্জ করতে চাও, এটা বলতে চাইছিলাম, আমার এতে কোনো অসুবিধা মনে হচ্ছে না। কিন্তু আমি এতক্ষণ যে আমাদের আলোচনাটা চললো, এটা কারোরই খুব কিছু অসুবিধা হয়েছে বলে মনে হচ্ছে না। আমি বলছি খালি আলোচনাটা, কারণ এটা অনেক বেশি অর্গানিক, এটা তো অনেক বেশি অর্গানিক। না, রাজু অন্য কিছু কথা বলার চেষ্টা করছে। ও আচ্ছা, বল। আচ্ছা বল। সেটা হচ্ছে যে এগুলো উৎপল একটু রাজু কি বলছে শুনে নি। আমি বলে নি, একটা কথা বলে নি, হচ্ছে যে ওইটা তোমরা যখন ওর ছবি বাছাই করলে, আমি তো সেখানে ছিলাম না বা আমি দেখতে পাইনি, বা ওর ছবি আমি খুবই কম দেখতে পেয়েছি, যতটুকু এক্সিবিশনে দেখতে পেয়েছি। এবার একটা সুযোগ এসছে যেহেতু ওর গ্যালারিতে, আমার যেটা ইচ্ছা আছে যে ওই দিক দিয়ে ওখান থেকে ওর ছবি ডকুমেন্ট করে রাখা, ডকুমেন্টেশন করা যাকে বলে আর কি, যতটা পারা যায়। হ্যাঁ, করে রাখবে। এগুলো তথ্যের অভাব আছে, ছবির নাম, ছবির সাইজ, মিডিয়াম, এগুলো তো অভাব আছে। এগুলো তোমরা যদি করতে পারো, ছবির নামটা পাবে না, কারণ ও কোথাও কোনো নাম দিয়ে যায়নি, ডেটটা খালি পাবে। হ্যাঁ, ডেটটা পাবে। এখন এগুলো সমস্যা থাকে, এইগুলো সমস্যাগুলো যদি কাটিয়ে উঠতে পারি, তাহলে মিডিয়াটা তো আমরা দেখে বুঝে নিতে পারবো। কিছু না হোক, ওর এইগুলো আমার কাছে থাকবে, এবার কেউ চাইলে সেটা দেখাতে পারবো। এখন যেটা হচ্ছে গবেষণা, না যথেষ্ট ছবি তোলা হয়েছে, তুমি সেগুলো নিয়ে নিও না। এই রাজুর কাছেও আছে, আমাদের কাছেও আছে, সব মিলিয়ে নিয়ে নিও। একাডেমিক মহলে যারা নতুন এই পাস আউট হয়ে আসছে, হিস্ট্রি অফ আর্ট নিয়ে পড়ছে, তারা কিন্তু এইসব নজরগুলো করছে, আমি টের পাই, আমি নানাভাবে টের পাই, সেটা একদম আপকামিং জেনারেশনের ছেলে মেয়ে তারা। সুতরাং সেইখানে যাতে তাদের কাছে পৌঁছতে পারে, তারা সেটা নিয়ে ভাবে, তারা চিন্তা করে, এবং ওর যা লেখাপত্র, ডকুমেন্টেশন যা পাওয়া যাবে, যেখানে যা ছাপা হয়েছে, এইগুলো আর কি ধরে রাখা আর কি, অর্থাৎ ধরে রাখা। সেই কাজটার কথা আমি শৈবালকে কালকে বলছিলাম যে এটা আমাদের শুরু করা দরকার, নাহলে তো সব হারিয়ে যাবে এক এক করে। এই হবে। না, রাজু কি বলছিল একটু শুনি। আমি এটাই বলছিলাম যে যেরকম, মানে খুব সিম্পল,
যে একটা জিনিস যদি একটা বীজ হয়, বীজ থেকে সম্ভাবনা থাকে একটা জঙ্গলের পুরো। তো সেরকমই এই যে নীলোৎপল যে আজকে জিনিসটা করছে, এটা যদি বীজ আকারেই থাকে পরে, এবং বহু বহু যারা আর্টিস্ট খালি ছবি আঁকছে বলে নয়, গানের ফিল্ডে হতে পারে, কবিতার ফিল্ডে হতে পারে, আর্কিটেকচার হতে পারে, অনেক কিছু হতে পারে। হ্যাঁ, তাদের কিন্তু একটা ভালো প্ল্যাটফর্ম তৈরি হবে। এবং আমার যেটা মনে হয় এই ধরনের আর্টিস্টের সব থেকে বড় সমস্যা যেটা হয় সেটা হচ্ছে লিবারেল রেখে নিজের দৈনন্দিন জীবন চালিয়ে কি করে নিজের কাজকে টিকিয়ে রাখবে, সেই প্ল্যাটফর্মটাও তৈরি হতে পারে তাহলে, আমার এটা মনে হয় আর কি। না, এটা তো উৎপলদা প্রায় এটা গত 5 বছর ধরে বলছি, আমিও গত 5 বছর ধরে বলছি তুমি শুরু করে দাও। 2-1 জনের ইন্টারভিউ নিয়েছে। এটা ফার্স্ট টাইম হলো এরকম কিছু একটা? না না, এটা তো মানে যৌথভাবে হলো, কিন্তু এর আগে ইন্ডিভিজুয়ালি নিয়েছে। যেমন ধর যদি তোর ইন্টারভিউ নেয় উৎপলদা, যে তুমি তোর ছবি সম্পর্কে, তোর শিল্প সম্পর্কে, উৎপলদা এটা কি ফার্স্ট টাইম করছে? না, আগে 2-1টা ইন্ডিভিজুয়ালি করেছে। তা মানে কি? মানে ওইটা ভেবেই যে জিনিসগুলো এইভাবে যদি এগোনো যায়। মানে কি এটা প্রমাণ দেয় না যে একটাই বা দুটোই করে থেমে যায়নি, তৃতীয়টাও হয়েছে। এইটা বোধহয় 3 নম্বর হলো না 4 নম্বর হলো। সবগুলো ধরলে অনেক বেশি হয়। আমি সেটার সঙ্গে ইনভলভ ছিলাম, এটা একটা সংস্থা মতন করে করা হয়েছে। কিন্তু উৎপলদার একটাই মুশকিল, মানে এটা আমি ইয়েতেই বলছি, মানে লাইভ আছি আমরা, যেটা হচ্ছে এই ঘুরে ফিরে আমাদের 5 জনকেই উৎপলদা আঁকড়ে ধরে, মানে কামড়ে ধরে, আঁকড়ে বলবো না, কামড়ে ধরে, যে তোমরা বলো। এবার বলি, আমি বলছি আমরা তো আছি তোমার হাতের কাছে, তুমি আমাদের বাইরে একজনকে করো। তুমি যেটা বলতে চাইছো সেটা সেই সময় চেষ্টা হয়েছিল, কিন্তু আলটিমেটলি কেউ অ্যাকসেপ্ট করছিল না শেষ দিকে। আমার তখন সন্দেহ হয়েছিল যে তাদের মনে হয়েছিল যে আমাদের ব্যবহার করে কোনো ব্যবসা করার চেষ্টা হচ্ছে। সে ভাবা দিয়ে কি হবে? মানে সে ভাবলে তো তুমি কোনো কিছুই করতে পারবে না। সেই ভেবে যদি বন্ধ করে দাও তাহলে তো লাভ নেই, চোরের উপর রাগ করে মাটিতে ভাত করার মতো হবে। তারা হয়তো ডিমান্ড করছে যে তাদের রেমুনারেট করতে হবে, যেটা হয়ে থাকে। একটা ইন্টারভিউ দিলে তাহলে বাদ দেবে, তাদের রিজেক্ট করবে, তাদের রিজেক্ট করে দেবে। যদি তোমার ক্ষমতা হয় দেবে, সে তো হয় না, অনেকেই আছে সেরকম এমিনেন্ট কেউ হলে অনেক সময় এই যে টিভি চ্যানেল গুলো এরকম এমিনেন্ট লোক নিয়ে আছে, তাদের কেউ পয়সা দেয়, কেউ দেয় না। ওটার কারণ যারা ওছাড়াও আছে তারাও আছে, আবার পয়সা দিয়ে কারণ আলাদা, আবার পয়সা না। আমি বলছি একটা সাম্মানিক দেওয়া কি ইয়ে করা, সেটা একটা ডিফারেন্ট জিনিস। এখন কেউ যদি প্রফেশনালি তোমার কাছে চার্জ করে যে আমি বলতে গেলে এত পয়সা, তার যদি সেই ক্যাপাসিটি থাকে। মজাটা হচ্ছে তারা তো সব অনামি, তারা চার্জ করবে কেন? তাহলে আমি কে, আমি চার্জ করবো? কিন্তু সে বলছে, সেইটাই তো বলছি। তাহলে সেইটা কখন হয় যে তার যদি এরকম মূল্য থাকে যে সে এলে তোমার চ্যানেলের কোনো ইয়ে হবে, হাইলাইট হবে, তাহলে সেটা হতে পারে না। তখন তো একটা দেয়া নেওয়ার মধ্যে পড়বে না। আমি তখনই একজন এমিনেন্ট কাউকে আনবো যখন তাকে দিয়ে আমার চ্যানেল তোলাই হবে, তাহলে আমি তাকে পয়সা দেবো কেন? যাই হোক, এটা একটা সমস্যা, আমরা ওই দিন আলোচনা করব। হ্যাঁ, ওটাও পরিস্থিতি, হ্যাঁ, সাক্ষাৎ করবে। আমি অনেকবার করেছি উৎপলদার সাথে, যেটুকু হয়েছে ঠিক আছে। তবে চেষ্টাটা আছে এই আর কি। আমি ওইসব অত কিছু ভেবে আর করছি না এখন। ওই আমার নিজের উদ্যোগ, নিজের যেভাবে পারি করে যাব। এবার কেউ যদি সেটা করতে চায় করবে। আচ্ছা, চলো, সময় হয়ে এসছে বন্ধ হয়ে যাবার। 2 ঘন্টা বলার আছে? না, কারোর কিছু বলার নেই। না, শৈবালদা কিছু বলবে কি? কিছু বলবে শৈবালদা? না, তোরা ওপেনিং এ কি মদ্যপানের ব্যবস্থা রাখছিস? এই দেখো, এইটা ভালো কথা। না না, এরকম কোনো ব্যবস্থাই থাকছে না। হ্যাঁ, এরকম কোনো ব্যবস্থাই থাকছে না। না, তুমি সেদিন যে ব্যক্তিগতভাবে বললে সেটা ব্যক্তিগতভাবে হতে পারে, সেটা এইভাবে নয়, মানে ওপেন টু অল নয়। সেটা তাহলে আমি যাই, গিয়ে ঠিক করবো, ওখানে সামনেই পাই। হ্যাঁ 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 হ্যাঁ, সে তো ঠিক আছে, কিন্তু বেরিয়ে এসে করবো। ঠিক আছে তাহলে। ঠিক আছে, তুমি এসো না, সেদিন এসো। তো তোমার তো আবার কি সব আছে বললে?
না কিছু আছে না, আমি বিকেল বিকেল হ্যাঁ বিকেলের দিকে গেলে আসো। তো হ্যাঁ, তুমি আসো। আসো তখন দেখা যাবে। ঠিক আছে, সবাই চললাম, টাটা। বেশ ভালো লাগলো, এরকম ভাবে দেখা হলো, তো দেখা তো হলো। হ্যাঁ হ্যাঁ, দেখা তো হবে। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সবকিছু জানিয়ে এবার লাইভ অফ করছি তাহলে। হ্যাঁ ঠিক ঠিক আছে, আছে, হ্যাঁ ধন্যবাদ। ঠিক আছে, চলো সবাই আসবেন সবাই চলো। 19 থেকে 24। শৈবালদা চল, হ্যাঁ শৈবালদা চললাম, রাজু চললাম, অরিজিৎ চললাম, টাটা, গুড নাইট। গুড নাইট, গুড নাইট। গুড নাইট।